বন্ধুত্ব সেই দিক থেকে এমন একটা সম্পর্ক যেখানে এক ধরনের স্বনির্ধারণ আছে। এখানে কিন্তু কোনো ধরনের বাইরের প্রাতিষ্ঠানিক চাপ নেই। কখনো কখনো বন্ধুত্বে মায়ের ভূমিকা পালন করতে হয়, কখনো কখনো বন্ধুত্বে দিদির ভূমিকা পালন করতে হয়, কখনো কখনো বন্ধুত্বে আবার সহকর্মী সহযাত্রী এই ভূমিকাও পালন করতে হয়। আমি মনে করি যে কালকে যদি আমার সঙ্গে কারোর বন্ধুত্ব নাও থাকে, সে আমায় যে কথাগুলো খুব বিশ্বাস করে কখনো বলেছিল, এখনো আমি মাইক্রোফোন নিয়ে লোককে বলে বেড়াতে পারি না। এই যে একটা প্রত্যাশা যে আমি কিছু না বললেও সে আসলে আমার মনের সমস্ত গল্প পড়ে ফেলবে, সেইটা কেন? যেন আমি আর তুমি এক হয়ে যাচ্ছি, এই ফিলিংটা অনেক সময় বন্ধুত্ব প্রেমে ভীষণভাবে আসে, বন্ধুত্বেও আসতে পারে। নমস্কার, অঞ্জলি মানসিক স্বাস্থ্য অধিকার সংগঠনের পক্ষ থেকে আমি রত্নাবলী আপনাদের সকলকে স্বাগত জানাই অনুষঙ্গে রত্নাবলীর নূতন এই পর্বে। আচ্ছা, বন্ধু শব্দটার ভার আছে কি? মানে বন্ধুত্বে অধিকারবোধ থাকে কি? বন্ধুত্বে সীমানা থাকে কি? বন্ধুত্বে পরস্পরের সঙ্গে ঝগড়া হয় কি? বন্ধুত্বে মন খারাপ হয় কি? নাকি বন্ধুত্ব মানেই হলো একে অপরকে জড়িয়ে ধরে রেখে কমফর্ট জোন তৈরি করা? আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। অনুত্তমা, তোকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আর আজ বন্ধুত্বের ওঠাপড়া এবং নানান মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে অনুত্তমার সঙ্গে আলোচনা করব। মূলত আজকের পর্বটি আমরা 4টে ভাগে ঠিক করেছি করব। এক হলো বন্ধুত্ব মানে কি, কারণ আমাদের কাছে প্রচুর চিঠি এসছে যেখানে বন্ধুত্ব, রোম্যান্স একে অপরের সাথে জড়িয়ে গেছে, সেখানে প্রশ্ন ওঠে আমরা কি নামে ডাকবো। দ্বিতীয় হলো যে একজন তরুণ সম্ভবত চিঠি লিখেছেন যে এই যে আমরা নানান রকম নাম দিই, সেই নামগুলো দেওয়ার প্রয়োজনীয়তা কি, আদৌ কোনো প্রয়োজন আছে কি না। মানে ব্রো, বেস্ট ফ্রেন্ড। আর বন্ধুত্ব যখন আমরা আউটগ্রো করি তখন তার মনস্তাত্ত্বিক অভিঘাত কী হয়, এবং এই যে বন্ধুত্বে আমাদের নানান রকম প্রত্যাশা থাকে এবং সেই প্রত্যাশাগুলো যখন পূরণ হয় না তখন মনে যে দ্বন্দ্ব তৈরি হয়, সেগুলোর সঙ্গে আমরা কি করে নেগোশিয়েট করব এবং নিজে ভালো থাকবো এবং আশেপাশের মানুষকেও ভালো রাখবো। তাহলে আসুন শুরু করি অনুষঙ্গে রত্নাবলী বন্ধুত্ব এই পর্ব। শোন, আমাদের প্রথম প্রশ্ন আমি যেটা নিচ্ছি সেটা কোথা থেকে এসেছে জানিস? সেই সুদূর সুইডেন। আচ্ছা, তার মানে সুইডেনের মানুষও আমাদের অনুষ্ঠান দেখছেন। ঠিক। আর তিনি একটা খুব দারুণ প্রশ্ন করেছেন। তিনি লিখছেন, আমার জীবনে বন্ধুত্বের উদাহরণ নেহাত কম নয়। ভালোবাসা বা প্রেমের মতো বন্ধুত্বে কি কোনো শিলমোহর থাকে? পারস্পরিক চুক্তি? আমি কাউকে বন্ধু মনে করলেই কি তাকে বন্ধু ভাবতে পারি, নাকি আমাকে বন্ধু ভাবাটাও আবশ্যক? ও আমার বন্ধু পরিচয়টুকুই কি যথেষ্ট, নাকি আমরা বন্ধু এই পরিচয়টুকুও দরকার? এইটা প্রশ্নটা তোকে করলাম যাতে তুই একটু বন্ধুত্ব নিয়ে একটু আনপ্যাক করিস। আমি না এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে রত্নাবলী দি, তোমার কাছে একটু আসবো। এরম তো কথা নয়, কথা তো আমাকে আমার তোকে প্রশ্ন করার, তাই না? হ্যাঁ, এটা কি বিটিএস? না, এটা আমাদের শুটের মধ্যেই যা হওয়ার ও হচ্ছে। হচ্ছে, হ্যাঁ, আচ্ছা। খুব সিরিয়াস বিষয় হচ্ছে। হ্যাঁ। সেটা হচ্ছে যে কথা তো কনস্ট্যান্ট নয়। এই আমি কথা বদলালাম। বদলিয়ে আমি একটু অন্য ভূমিকায় নেমে তোমার কাছে একটা প্রশ্ন করব। তোমার কাছে বন্ধুত্ব মানে কি? আমার কাছে বন্ধুত্বের কিছু নন নেগোশিয়েবল ভ্যালিউজ আছে। ওকে। ঠিক আছে, তার মধ্যে একটা হলো সংহতি এবং পাশে থাকা।
আসলে তোর বোধহয় আমাকে এই প্রশ্ন করাটাই ভুল, কারণ আমি তো অত্যন্ত একটা বায়াসড মানুষ। কি অর্থে বলছো? কারণ বন্ধুত্বে আমার সঙ্গে যদি ব্যক্তিগত সম্পর্ক থাকে কারোর, সে আমি যদি জানিও একটা কাজ ঠিক করলো না, হুম। তাকে হয়তো আড়ালে আমি বলবো, হ্যাঁ। কিন্তু জনপরিসরে বা পাবলিকলি হুম। আমি কিন্তু তার পাশে দাঁড়িয়ে যাব। আমার কাছে পাশে দাঁড়ানোটা রাইট। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভ্যালিউ। ইয়া। দ্বিতীয় ভ্যালিউ হলো যে আমার খুব অল্প সংখ্যক বন্ধু রে, হুম হুম খুব অল্প সংখ্যক বন্ধু, কিন্তু হুম। যে কজন বন্ধু আছে আমি তাদের প্রতি অত্যন্ত অনুগত। হুম। আর থার্ড যে ভ্যালুটা, সেটা হলো যে আমি চেষ্টা করি এতদিনের প্র্যাকটিসে বোধহয় সম্ভবও হয়েছে যে কি করে আমি একটা নন জাজমেন্টাল স্ট্যান্ড নিয়ে আমি বন্ধুদের কথা শুনবো। কিন্তু তার মানে কি তাই যে আমি কখনো কখনো গসিপ করি না? অফকোর্স করি গসিপ, বন্ধুত্বে সেটাও কখনো কখনো এসে পড়ে। আর শেষ যেটা, আমি চেষ্টা করি তাদের প্রতি কেয়ারিং থাকার। সুতরাং শেষ যে ভ্যালুটার কথা আমি বলছি, সেখানে কোথাও কেয়ার এবং হিলিংও থাকবে। আমি তোমায় এই কারণে জিজ্ঞেস করলাম রত্নাবলীদি, কারণ উনি যে প্রশ্নটা রেখেছেন, সুইডেন থেকে যিনি লিখেছেন আমাদের, মালবিকা। মালবিকা, বন্ধুত্ব সত্যি কাকে বলে, এই প্রশ্নের যদি আমাদের একটা উত্তরে পৌঁছতে হয়, দেখো সেখানে তাত্ত্বিকভাবে অনেকে বন্ধুত্বকে অনেকভাবে ডিফাইন করছেন, সোশিওলজিস্টরা করছেন, সাইকোলজিস্টরা করছেন, কিন্তু আমার নিজের কোথাও মনে হয়েছে যে সেইখানে যে শব্দবন্ধগুলো বা বাক্যগুলো উঠে আসছে, সেটা আমাদের যাপিত সত্য নাও হতে পারে। ধরো যখন তুমি বলছো যে আমার কাছে বন্ধুত্ব মানে কিন্তু এক ধরনের লয়ালটি, আনুগত্য, এইটা খুব তাত্ত্বিকভাবে কেউ নাও লিখতে পারেন। হয়তো সেইখানে আমরা প্রত্যেকেই বন্ধুত্বের একটা বিরাট বড় ছাতা নির্মাণ করে নিচ্ছি, এক এমন সম্পর্ক যে সম্পর্কের একটা বিস্তার আছে, এবং আমরা প্রত্যেকে আমাদের আমাদের প্রত্যাশা দিয়ে সেইটার একটা নির্মাণ তৈরি করি, যেটা ভীষণ ইউনিক, ভীষণ আপেক্ষিক, এবং আমার কাছে যা বন্ধুত্ব তোমার কাছে তা বন্ধুত্বের সংজ্ঞা না হতে পারে, ফলে সেখানে একটা ভেগনেসও থাকতে পারে। বন্ধুত্ব কিন্তু খুব ক্লিয়ার কাট ডিফাইন্ড একটা সম্পর্ক নয়, যে কারণে বন্ধুত্ব নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেক দিক ধরতে হবে, অনেক ধরনের আখ্যানকে আনতে হবে, এবং অনেক জটিলতার মুখোমুখি যখন মানুষ পড়ছেন এবং তার অভিঘাত দিয়ে যাচ্ছেন, সেগুলোরও যে কিছু বিশিষ্টতা আছে সেই নিয়ে আমাদের কথা বলতে হবে। মানে তোর কি মনে হয় যে বন্ধুত্ব শুধুমাত্র অসম বন্ধুত্ব হয়? কখনো কখনো বন্ধুত্বে মায়ের ভূমিকা পালন করতে হয়, কখনো কখনো বন্ধুত্বে দিদির ভূমিকা পালন করতে হয়, কখনো কখনো বন্ধুত্বে আবার সহকর্মী, সহযাত্রী এই ভূমিকাও পালন করতে হয়। এতগুলো উপাদান নিয়ে কি বন্ধুত্বকে এক্সপ্লেন করা যায়? নাকি তুই যেটা বললি যে বন্ধুত্ব আসলে একটা ভীষণ অ্যাম্বিগুয়াস টার্ম, আমরা ওটাই স্টিক করব? মানে আমি জানি না, কারণ অনেকে যখন জিজ্ঞেস করেন যে অনুত্তমার সঙ্গে তোমার সম্পর্ক কি, তখন না আমি যদি বলি ওকে বল আমার বন্ধু, তাহলে গোটা জিনিসটা এক্সপ্লেনড হয় না। তখন কখনো কখনো আমি বলি ও আমার ছোট বোন, কখনো কখনো বলি আমি ওর মা। আমি বোঝাতে পারছি তাকে? একদম বোঝাতে পারছো, একদম। বা অনিতেশ, ধরা যাক অনিতেশের সঙ্গে আমার একটা অসম বন্ধুত্ব, কিন্তু ওকে না ঠিক বন্ধু বললে গোটাগুটি বিষয়টা ধরা যাবে না। ওর সঙ্গে আমার একটা মাতৃত্বের সম্পর্ক আছে, ওর সাথে আমার একটা ভ্রাতৃত্বের সম্পর্ক আছে, ওর সাথে আবার আমার একটা বন্ধুত্বের সম্পর্কও আছে। এটাকে আমি দুদিক থেকে দেখবো রত্নাবলীদি, এবং সেক্ষেত্রে যাওয়ার আগে আমি একটু বন্ধুত্ব নিয়ে জেনারেলি যে ধরনের বৈশিষ্ট্যগুলোর কথা উঠে আসে আগে সেটাই যাই, তারপর তোমার এই প্রশ্নের উত্তরে আসবো, কারণ এখানে না অন্য সম্পর্ক আর বন্ধুত্বের মধ্যেকার যে সীমারেখা, বাউন্ডারি, ওভারল্যাপ, এইগুলোরও কিছু দিক উঠে আসছে। আমি সেটাই আসার আগে যেটা একটু বলবো রত্নাবলীদি, জেনারেলি বন্ধুত্বের ক্ষেত্রে যেটা আমরা মোর অর লেস দেখে থাকি, সেটা কিন্তু একটা মিউচুয়ালিটি।
যেটা ইনফ্যাক্ট মোর প্রশ্নেও আছে। হুম। এবার আমার গোটা পৃথিবীর প্রতি বন্ধুত্বপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু হুম। যে আমি একটা বন্ধুত্বপূর্ণ মন নিয়ে গোটা পৃথিবীর সামনে দাঁড়াতে পারি, কিন্তু তারা আমার সঙ্গে খাতায় কলমে একটা বন্ধুত্বের সম্পর্কে এলেন কিনা, এখানে কিন্তু একটা মিউচুয়ালিটি লাগে। ঠিক যেরকম আমরা একতরফা প্রেমের ক্ষেত্রে বলি, আমি কারোর প্রেমে পড়তেই পারি, কিন্তু তিনি আর আমি সম্পর্কে আছে কিনা এটা তো আমার একতরফা প্রেম নির্ধারণ করে দেবে না। হুম। বন্ধুত্বের ক্ষেত্রেও আমার একতরফা বন্ধুত্বপূর্ণ মনোভঙ্গি হতে পারে, কিন্তু যখন আমরা সম্পর্কের নিরিখে বন্ধুত্বকে দেখব, সম্পর্কের দিক দিয়ে তাকে আমরা কোথাও সংজ্ঞায়িত করব, তখন সেখানে এক ধরনের পারস্পরিকতা লাগে, রেসিপ্রসিটি লাগে, এবং সেখানে আমরা ইউজুয়ালি দেখতে পাই কিছু মিল সাদৃশ্যের প্রতি আমাদের ঝোঁক থাকে। তা না হলে না কোনোভাবেই একটা এন্ট্রি পয়েন্ট তৈরি হয় না। সেটা যদি ক্ষণস্থায়ীও হয়, সেই সময়কালটুকুতেও তাদের মিলগুলো তারা একসঙ্গে উদযাপন করেছেন। গোটাটাই যদি অমিলে থাকে, সেখানে বন্ধুত্বের মধ্যে তারা প্রবেশ করেছেন বা বন্ধু বোধ করেছেন, এইটা আমরা বড় একটা দেখতে পাই না। এবং এটা খুব ভলেন্টারি একটা সম্পর্ক। এইবার যদি তোমার দ্বিতীয় প্রশ্নের মধ্যেও একটু যাই, এই উত্তরের সঙ্গে জড়িত সেটা কিছুটা। ভলেন্টারি অর্থে রত্নাবলীদি, বন্ধুত্ব শব্দটাকে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োগ করে চলেছি বটে, হুম। কিন্তু আমরা না সম্পর্কেরও তো অনেক ধরনের হেজিমনি রাখি। প্রতিষ্ঠান যে সম্পর্কের সঙ্গে জুড়ে আছে হুম। তাদেরকে আমরা অনেক উচ্চতায় রাখি। আমাদের একটা সম্পর্কেরও পিরামিড আছে মনের মধ্যে। হুম। হুম। যেরকম দেখবে যে যেখানে একদম জন্মগত পরিবারের সঙ্গে সম্পর্ক বা বৈবাহিক পরিবারের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কগুলো কিন্তু ভলেন্টারি সবসময় নাও হতে পারে। বৈবাহিকটা হয়তো তাও, কিন্তু একটা সময় আমরা জানতাম যে বাড়ির লোকেরা বিয়ে দিয়ে দিচ্ছেন, ফলে সেটাও যে খুব ভলেন্টারিলি তারা সবসময় ডিটারমিন করছেন তা নয়, জন্মগত তো নয়, কে হুম। আমার ছোট কাকু হবে আমি তো ডিটারমিন করি। হুম। একইভাবে আমি যদি কারুকে বিয়েও করি, আমার ইনলজ কারা হবে আমি ডিটারমিন করছি না, দেখো তার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু প্যাকেজে তৈরি হচ্ছে। হুম। বন্ধুত্ব সেই দিক থেকে এমন একটা সম্পর্ক যেখানে এক ধরনের স্বনির্ধারণ আছে। এখানে কিন্তু কোনো ধরনের বাইরের প্রাতিষ্ঠানিক চাপ নেই, তার নির্মাণেও নেই, তার চলনে এবং তার গোটাগুটি থাকার মধ্যেও প্রাথমিকভাবে প্রাতিষ্ঠানিক চাপ নেই। আমার মনে হয় যে আমরা যদি, আমি আমি খানিকটা দূর পর্যন্ত তোর সঙ্গে সহমত, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমরা যদি পরিবারকে একটা প্রতিষ্ঠান হিসেবে দেখি, হ্যাঁ, সেখানে আমরা দেখব যে পরিবার হুম, বন্ধুত্বের ওপরে কিন্তু একটা পরোক্ষ চাপ সৃষ্টি করে। হুম, আমি আমার নিজের বাড়িতেই দেখেছি। হুম, হুম, তোমার থেকে এত বড়, হুম, তুমি কেন, তোমার অত বন্ধু হয় কি করে, হুম, তোমার থেকে অত বড়, ও ও একদম অন্যরকম, ও হ্যাঁ, ভীষণ ফাস্ট। আমাদের যুগে না ফাস্ট শব্দটা শব্দবন্ধটা খুব ব্যবহৃত হতো। ঠিক। ও ভীষণ ফাস্ট, তুমি ওরকম বড়দের সঙ্গে বন্ধুত্ব করে তুমি উচ্ছন্নে যাবে। হুম, কাজেই বন্ধুত্বকে কিন্তু কোথাও না কোথাও প্রতিষ্ঠান প্রভাবিত করে। খুব সত্যি কথা। সেই জন্যই যখন আমরা বলি অনুত্তম আমার বন্ধু, অনিতেশ আমার বন্ধু, রত্নাবলীদি আমার বন্ধু, আমাদের অন্য সম্পর্ক টেনে আনতে হয়, কারণ আমাদের মাথায় তারা অনেক বড় বড় আসনে আছে। দারুণ বললি এটা। তুমি দেখবে খেয়াল করে রত্নাবলীদি, আমাদের অনেক সময় শুধু বন্ধু বললে যেন কুলোয় না, হুম। তাই না? হ্যাঁ। আমাদের অনেক সময় কষ্টও হয় যে শুধু বন্ধু বলে বোঝাতে পারবো না, কারণ আমাদের একদম অন্তর্নিহিত মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই সম্পর্কগুলো সামাজিকভাবে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। হুম। সেখানে ধরো কথার কথা বলছি যে আমার মায়ের শরীর খারাপ বলে আমি ছুটি নিচ্ছি আর আমার বন্ধুর শরীর খারাপ বলে ছুটি নিচ্ছি, দুটো কিন্তু এক না। খুব চমৎকার বললি। তাহলে যদি মালবিকার প্রশ্নে আমরা ফিরে আসি, যে কোনটাকে আমরা বলবো বন্ধুত্ব, কোনটা গ্রহণযোগ্য, সেখানে কি তাহলে তোর উত্তরটা হবে যে বন্ধুত্বের নানান রকম ওঠাপড়া আছে, নানান রকম চরিত্র আছে? ঠিক। এবং আমরা আবারও বন্ধুত্বের বহিরাঙ্গের মিল অনেক সম্পর্কে দেখতে পাই। যেমন ধরো আমরা অনেক সময় বলি তো যে আমার বাবার সঙ্গে আমার একদম বন্ধুর মতো সম্পর্ক, বা আমরা অনেক সময় যখন বলছি যে মাই কলিগস আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস, রাইট?
কিন্তু সেখানেও না আমাদের একটু দেখতে হবে রত্নাবলীদি, যে সেই সম্পর্কে যখন আমি প্রবিষ্ট হয়েছি, আমি কোন মোটিভেশন বা ইন্টেনশন থেকে ঢুকেছি এটা খুব ক্লিয়ারলি দেখার দরকার আছে। যেমন আমি যদি মনে করি যে আই ওয়ান্ট টু এনজয় প্যারেন্টহুড, আমি স্কুলের রিউনিয়ন গ্রুপ জয়েন করব না। আমার সন্তান হওয়ার পর তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে। কিন্তু আমি যখন একটা সম্পর্কের চিত্র দেখি, তার কাছ থেকে আমার প্রত্যাশা দেখি, আমার কোন বাসনা চরিতার্থ করার জন্য আমার জীবনে এই ভূমিকায় কেউ আসুক চাইছি, সেখানে কি শুধু বন্ধুত্বের চাহিদা আছে নাকি আরো অন্য কোনো সম্পর্ক যাপন করতে চাই এর চাহিদা আছে। তারপরে বহিরাঙ্গে সেখানে বন্ধুত্বপূর্ণ জায়গা থাকতে পারে। যেমন ধরো আজকে আমরা যখন সহকর্মী, সেখানে কিন্তু প্রাইমারিলি আমরা একটা কাজ একসঙ্গে করছি, একটা অর্গানাইজেশনাল কমিটমেন্টের মধ্যে আছি, হয়তো দুজনকেই একসঙ্গে অ্যাপ্রেজালের ফর্ম জমা দিতে হবে, তারও একটা সত্যতা আছে। এর বাইরে আমাদের মধ্যে বন্ধুতা থাকতে পারে। কিন্তু বন্ধু খুঁজতে গিয়ে আমি সিভি ড্রপ করিনি, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং তুই যেটা একটু আগে বললি যে বন্ধুত্বের মধ্যে হ্যাঁ, এক ধরনের ভলেন্টারিনেস থাকে, রাইট। তার মানে ভলেন্টারিনেস, ইন্টেনশনালিটি, মিউচুয়ালিটি, এগুলো হলো খুব খুব গুরুত্বপূর্ণ উপাদান একটা বন্ধুত্বে। একদম। এবং আমি একটু অ্যাড করি, তুমি Please. যেভাবে বন্ধুত্বকে সংজ্ঞায়িত করলে রত্নাবলীদি, সেটার কথাও কিন্তু বন্ধুত্ব নিয়ে যারা গবেষণা করছেন, কাজ করছেন, তারা বারবার আনছেন যে একটা শেয়ার্ড ট্রাস্ট, যেটা তুমি লয়্যালটির জায়গা থেকে বলছো। অন্ততপক্ষে যতদিন আমরা পরস্পরের সঙ্গে এক ধরনের বন্ধুত্বের অলিখিত চুক্তিতে আছি, আমাদের একটা পারস্পরিক বিশ্বাসের জমি কিন্তু তৈরি করতে হয়। তা না হলে কিন্তু তাকে আমি ঠিক বন্ধু বলে আখ্যায়িত করতে পারছি না। এবং আমি ব্যক্তিগতভাবে যে বন্ধুত্বের সংজ্ঞায় বিশ্বাস করি, আমি মনে করি যে কালকে যদি আমার সঙ্গে কারোর বন্ধুত্ব নাও থাকে, সে আমায় যে কথাগুলো খুব বিশ্বাস করে কখনো বলেছিল, এখনো আমি মাইক্রোফোন নিয়ে লোককে বলে বেড়াতে পারি না। আমিও সেটাই বিশ্বাস করি। এক্স্যাক্টলি। কারণ হতেই পারে সম্পর্কে বদল এসছে, সেরকম চিঠিও অনেক এসছে, আমরা তাতে ঢুকবো। কিন্তু এই বিশ্বাসের জায়গাটা, যে সম্পর্কের যে ভূমিকার জমিতে দাঁড়িয়ে আমরা দুজনেই দুজনের সঙ্গে কখনো ভাগ করে নিয়েছিলাম, তার কিছু দায়বদ্ধতা আমাদের থেকে যায় বটে। ঠিক বলেছিস। আমার কেন এটার মনে হলো না যে দায়বদ্ধতা থাকে, বিকজ দ্যাটস অলসো আ ভেরি ইম্পর্টেন্ট ভ্যালিউ ইন ফ্রেন্ডশিপ, অ্যাকাউন্টেবিলিটি। অ্যাবসলিউটলি, ও অ্যাবসলিউটলি। আমার একটা চিঠি আমি না নিয়ে পারছি না, বলো, সেটা বলো। ভীষণ আমার কাছে খুব মজা লেগেছে যে এরম দর্শক শ্রোতা বন্ধু আমাদের আছে। হ্যাঁ, হ্যাঁ। ও লিখেছে, ডু উই অ্যাকচুয়ালি নিড আ বেস্ট ফ্রেন্ড অর ইজ সোসাইটি জাস্ট গ্যাসলাইটিং আস ইন্টু থিঙ্কিং উই ডু? হোয়াটস গোয়িং অন ব্রো ইন আওয়ার ব্রেনস? মানে এই যে আমাকে এবং তোকে, আমাদের অনুষ্ঠানকে এত নিকটভাবে কেউ কেউ এরকম ব্রো বলতে পারে, yes. এটাই আমি না ভীষণ টাচড এবং মুগ্ধ হয়েছি। তাই So am জন্য I. আমি একটু বায়াসডই হয়তো এই চিঠিটা Yeah. নিলাম, যে হোয়াটস গোয়িং অন ইন আওয়ার ব্রেনস ব্রো। এবং একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লিখেছে তো, যে হু অল আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, আই মিন হোয়াটস দ্য ডেফিনিশন অফ আ বেস্ট ফ্রেন্ড। সো হোয়াট ইজ দ্য টাইপোলজি? Yeah. মানে আমাদের কি বন্ধুত্বের কোনো টাইপোলজি আছে? অ্যাকচুয়ালি আছে, জানো তো। আছে? হ্যাঁ, মানে কি হয়, ঠিক যেরকম বন্ধু শব্দটা যখন আমরা প্রয়োগ করি, তখন তো তার সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলো একেবারে ভেবেচিন্তে প্রয়োগ করে বলি তা নয়। বন্ধু শব্দটাও কিন্তু আমরা খুব অকাতরে বিলোই। আমরা যখন বন্ধু শব্দটা প্রয়োগ করছি, আমরা একটু আগে বন্ধুত্বকে তার যা যা গুরুত্বপূর্ণ আঙ্গিকে দেখছিলাম, এত কিছু আছে কিনা, এইগুলো আছে বলেই কি বন্ধু বলে ডাকতে পারি, এত কিছু ভেবে বলি না। কারণ যেহেতু এই শব্দটা একটা খুব বড় আমব্রেলা টার্ম, যেখানে অন্য কোনো শব্দ ফিট ইন করছে না, আমরা বন্ধু বলে দিতে পারি। ফলে বন্ধুত্ব শব্দটা কিন্তু আমরা খুব দ্রুত ব্যবহার করে ফেলি। এইবার ও যে প্রশ্নটা করেছে খুব খুব গুরুত্বপূর্ণ, যে আমরা কি এখানে একটা ক্লাসিফিকেশনও আনতে পারি। কারণ এই যে কে আমার ক্লোজ ফ্রেন্ড, কে আমার বেস্ট ফ্রেন্ড, বা ধরো কেউ আমার অ্যাক্টিভিটি বেস্ট ফ্রেন্ড, বা লেটস সে আমার কারোর সঙ্গে হয়তো এক ধরনের ডিজিটাল ফ্রেন্ডশিপ আছে, কেউ আমার মিছিলের বেস্ট ফ্রেন্ড, কেউ আমার মিছিলের বেস্ট ফ্রেন্ড, কেউ কমরেডস। এই যে কেউ সংঘের বন্ধু, কেউ কমরেডের বন্ধু। তুমি জানো আমি একটা স্পিরিচুয়াল গ্রুপের সঙ্গে আছি, তো সেখানে আই হ্যাভ মাই স্পিরিচুয়াল ফ্রেন্ডস। এই যে জায়গাগুলোর আমাদের বন্ধুত্বের নানান আখ্যান, সেখানে যদি আমরা আদতেও আবার একটু ভেঙে দেখতে চাই যে
কিভাবে আমরা নির্ণয় করছি এক একটা লোকেশন, এর মধ্যে দুটো ফ্যাক্টর আমি অন্তত ভাবতে গিয়ে দেখতে পাই রত্নাবলীতে। একটা হচ্ছে ইন্টিমেসি, একটা এক্সক্লুসিভিটি। ইনফ্যাক্ট যখন তুই এক্সক্লুসিভিটির কথা বললি, আমাদের অ্যাকচুয়ালি একজন চিঠি লিখেছেন হুম যে হাটের মাঝেও হুম তিনি অ্যাকচুয়ালি হুম ফিলস লস্ট, এবং উনি কিন্তু এই শব্দ বন্ধটি ব্যবহার করেছেন যে আই ফিল এক্সক্লুডেড। হুম या भरी दुनिया में जी नहीं लगता जाने किस चीज की कमी है अभी। হুম, তো একদম মানে গুলাম আলীর গজল মনে পড়লো। হয়তো আমরা তো অনেক সময় হাটের মাঝেও কোথাও ভীষণ বেশি একা বোধ করি। ইনফ্যাক্ট ভিড় আমাদের যে একাকিত্ব দেয়, একার ঘর অতটা একাকিত্ব দিতে পারে না, এটা আমার মনে হয়। কারণ ভিড়ের কাছ থেকে আমাদের এক ধরনের প্রত্যাশা থাকে, তো আমরা ধরেই নিয়েছিলাম যে আমরা অনেকের মাঝখানে থাকলে বা বন্ধুদের মাঝখানে থাকলে একা বোধ করব না। একা ঘরে বসে আছে তো আমার তো একাই বোধ করার কথা, ফলে ওই একাকিত্বটা আমাদের অনেক বেশি পেন দেয়। একাকিত্ব এবং বন্ধু খোঁজার যে একটা হ্যাঁ, দিক, সেটা আমাদের অনেকের চিঠিতেও এসেছে। কিন্তু এইখানে যে জায়গাটাতে ছিলাম রত্নাবলীতে, আমি বলবো বেস্ট ফ্রেন্ড হয় হয় এই অর্থে সেখানেও দুটি মানুষ, তারা যদি মিউচুয়ালি বোধ করেন যে আমরা আমাদের পরস্পরের সঙ্গে আমাদের সমস্ত কিছু ভাগ করে নেওয়ার ক্ষেত্রে প্রথমেই যাকে আমি গিয়ে বলবো তার ক্ষেত্রে, বন্ধুত্বেরও যদি একটা এত বড় আমার কাছে মানুষের গ্রুপ থাকে, তার মধ্যে কাকে আমি সব থেকে বেশি নৈকট্যে রাখি তার ক্ষেত্রে, আম, বা ধরা যাক আমি যার সঙ্গে সব থেকে বেশি ভালনারেবল হতে পারি, সেই ক্ষেত্রে আমি কোন মুখটি দেখতে পাই। এবং জেনারেলি আমি দেখেছি, এ যদি অমুককে বেস্ট ফ্রেন্ড মনে করে, সেও তাকে বেস্ট ফ্রেন্ড যতক্ষণ মনে করছে ততক্ষণ দারুণ ব্যাটে বলে আছে। কষ্টকর অবস্থা তৈরি হয় যে একজনের ক্ষেত্রে একটা মুভমেন্ট ঘটে গেল, আরেকজন তো মনে করছে তুমি এখনো আমার বেস্ট ফ্রেন্ড। এটা ভীষণ পেইনফুল, কিন্তু এটাও হতে পারে, এটাও হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা যদি একটু অন্যভাবে দেখি যে আমাদের বেস্ট ফ্রেন্ড ৫-৬খানা হয় না জেনারেলি, কারণ ওটা তো খুব এক্সক্লুসিভ। ক্লোজ ফ্রেন্ডস অনেক হতে পারে। ধর একটা খুব কাছের বন্ধুদের ছোট্ট একটা বৃত্ত আছে, যেটা তুমি আমিও দেখেছি। একটা বয়সের পর অনেক সময় তাও হয়, দেখবে আমরা অনেক সময় বলি যে ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড শব্দটা আমরা অনেক বেশি প্রয়োগ করেছি, কিন্তু বড় হওয়ার পরে আমাদের আরো আরো অনেক ভূমিকার দরজাও তো খোলে রত্নাবলী। ফলে এই প্রেক্ষিতেও আমার খুব ক্লোজ, আবার ওই প্রেক্ষিতেও আমার খুব ক্লোজ। সেইখান থেকে জেনারেলি যেটা তৈরি হয় খুব বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য একটা ছোট্ট বৃত্ত, যারা আমার কাছে বিভিন্নভাবে খুব নিকটের, খুব ঘনিষ্ঠ। আরও কিছু ধরনের বন্ধুত্বের তকমা হয়, যেটা ধরো আমরা অনেক সময় দেখতে পাচ্ছি, তুমি যেটা বললে যে মিছিলের বন্ধু, বা আমি যেটা বললাম যে অনেক সময় স্পিরিচুয়াল ফ্রেন্ডশিপস, বা ধরো আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে খুব বন্ধু হয়ে গেলাম, বেশ কিছু সহকর্মী একসঙ্গে, বা অনেক সময় পরিবারের মধ্যেও কাজিনসদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব হয়, যেটা কিন্তু তাদের বাবা মাদের মধ্যে সুসম্পর্ক আছে কি নেই এর ওপর আর দাঁড়িয়ে থাকে না। অনেক সময় সেটা ট্রাবলিংও হয়, যে হয়তো অমুক জেঠুর সঙ্গে অমুক পিসির ফল আউট হয়ে গেছে, ওদের ছেলে মেয়েদের ভীষণ ভালো বন্ধুত্ব, কারণ আর তারা কিন্তু আমার মায়ের সঙ্গে অমুকের কিরকম সম্পর্ক দিয়ে সম্পর্কটা দেখে না, তাদের বন্ধুত্ব দিয়ে দেখে। তো সেটা হতেই পারে। ফলে এই টাইপোলজি আছে, এবং আজকের জমানায় আমি আরও একটা জায়গাকে আনবই, সেটা ডিজিটাল ফ্রেন্ডশিপ। আমরা এমন অনেক বন্ধুত্ব পাচ্ছি, এবং কোনো অংশে আমি তাকে কম গুরুত্ব দেব না, যা সোশ্যাল মিডিয়ায় তৈরি হচ্ছে। আমার জীবনে একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ আছেন, যাকে আমি প্রথম মিট করেছিলাম সোশ্যাল মিডিয়ায়, এবং বহু বছর আগে, তখন অর্কুট ছিল, তখন ফেসবুকও ছিল না। কিন্তু সে আজকে শি ইজ অলমোস্ট মাই ফ্যামিলি, শ্রেয়সীদি, তুমি জানো। কিন্তু শ্রেয়সীদিকে কিন্তু আমি মিট করেছিলাম সোশ্যাল মিডিয়ায়, এবং সেটাও একটা খুব কমন ইন্টারেস্টের দ্বারা তাড়িত হয়ে। ফলে এভাবেও কিন্তু এন্ট্রি পয়েন্টে অনেক কিছু থাকতে পারে, তারপর আরো কিছু জায়গা উন্মোচিত হতে পারে। কিন্তু ধরো এই যে আমি এক্ষুনি বললাম শি ইজ অলমোস্ট মাই ফ্যামিলি, কেন বলতে হয়? কারণ যদি আমরা শুধু বন্ধু বলে দিই, এইখানে আমি বলবো যে চোজেন ফ্যামিলি, এই যে আরো আরো কিছুর সঙ্গে আমরা বন্ধুত্বকে জুড়ে দিচ্ছি, তার কারণ আমরা সমাজের কাছে একটা বার্তা দিতে চাইছি যে তুমি যেভাবে পরিবারের সংজ্ঞা নির্ধারণ করো, আমার বন্ধুত্বের সংজ্ঞার সঙ্গেও তার একটা দুর্দান্ত সেতু আছে। ইনফ্যাক্ট দিস ব্রিংস আস মানে একটা অত্যন্ত ক্রিটিক্যাল জায়গা, যেখানে পলিটিক্যালি বন্ধুত্ব অলসো বিকামস আ পয়েন্ট অফ রেজিস্ট্যান্স। যখন আমরা চোজেন ফ্যামিলির কথা বলি, যখন আমরা কোয়ারনেসের কথা বলি, তখন যখন আমরা চোজেন ফ্যামিলির মধ্যে দিয়ে একটা বন্ধুত্ব তৈরি করছি,
তখন কিন্তু রাজনৈতিকভাবে সেই বন্ধুত্ব কিন্তু প্রতিরোধের জায়গা নেয়, where I'm challenging the typical mainstream understanding of how friendship should look like. Absolutely, I completely agree with you. And yeah, and that's quite stimulating actually. Yeah, and how am I redefining the whole understanding of support system? কারণ সাপোর্ট সিস্টেম মানেই শুধুমাত্র আবারও আমার জন্মগত পরিবার, আমার বৈবাহিক পরিবার, প্রাতিষ্ঠানিক পরিবার নয়। ইনফ্যাক্ট আমরা বহু সময় দেখতে পাই তো যে এই মানুষগুলি একসঙ্গে কাজ করতে গিয়েই পরস্পরের সঙ্গে অর্ধেকটা সময় কাটাচ্ছেন, তাদের বিপদ আপদে তারাই আগে দৌড়ে আসছেন। কিন্তু এখানেও একটা জায়গা আমি রত্নাবলীদি বলতে চাইবো, এমনও যদি হয় যে সেই উদ্যম, সেই উদ্যোগ, সেই কর্মকাণ্ডে একটা বিরতি এলো, তখন কিন্তু সেই বন্ধুত্বে বদল আসতেও পারে, নাও পারে, আসতেও পারে। ইনফ্যাক্ট এটা নিয়ে আমরা পরে তো কথা বলবো, কারণ এই বন্ধুত্বের বদল, প্রত্যাশা, এগুলো নিয়ে যে আমাদের মনে কি হয় সেটা আমরা আমাদের পরে ঢুকতে হবে। কিন্তু তাহলে আমি এই ব্রোর চিঠিটায় যেটা বুঝলাম যে গ্যাসলাইটিং বিষয়টা তার মানে অতটা ইম্পর্টেন্ট নয়। ব্রো একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা লিখেছে, why do we expect our friends to understand our feelings without saying anything? মানে এই যে একটা প্রত্যাশা যে আমি কিছু না বললেও সে আসলে আমার মনের সমস্ত গল্প পড়ে ফেলবে, সেইটা কেন? এবং যখন এই প্রত্যাশা তৈরি হচ্ছে এবং এই প্রত্যাশা পূরণ হচ্ছে না, তখন আমার মনে কি ঘটছে? দেখো, এই প্রত্যাশা আমাদের প্রেমেও থাকে। অ্যাকচুয়ালি প্রেমের আর বন্ধুত্বের কিছু কিছু জায়গায় ভীষণ মিল আছে, কারণ প্রেমও কিন্তু কোনো প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ নয়। হ্যাঁ, সম্পর্ক যদি বিবাহে যায় বা অন্য কোনো ধরনের সিভিল পার্টনারশিপে যায় তখন তার গল্প আলাদা। কিন্তু এই জায়গাগুলোতে এই যে একটা ভলেন্টারিনেস, কিন্তু সেখানে প্রাথমিকভাবে যেন আমরা একটা ভীষণ মিল টের পেয়েছি। এটা প্রেমেও থাকে, বন্ধুত্বেও থাকে। মজা হচ্ছে যদি আমরা সাইকোডাইনামিক্যালি ভাবি রত্নাবলীদি, there is a sense of a loss of ego boundaries, অর্থাৎ যেন আমি আর তুমি এক হয়ে যাচ্ছি। এই ফিলিংটা অনেক সময় বন্ধুত্ব, প্রেমে ভীষণভাবে আসে, বন্ধুত্বেও আসতে পারে যে তোর আর আমার কি মিল, উই আর অলমোস্ট ইকুয়ালস, or we are so symmetrical. হ্যাঁ, এই যে সেন্স অফ সিমেট্রি, সেন্স অফ ওয়াননেস, হ্যাঁ, সেন্স অফ সেমনেস, এর একটা অনুভূতি তো তৈরি হয় যে দেখবি অনেক সময় বন্ধুত্বের গোড়ার দিকেও এটা ভীষণ কাজ করে যায় যে ওমা তোমারও এটা মনে হয়, আমারও এটা মনে হয়, তোমারও এনাকে ভালো লাগে, আমারও একে ভালো লাগে, এটা তোমার মতাদর্শ। এই যে জিনিসটা, এর মজাটা হচ্ছে যে মুহূর্তে আমার আমির আর তোমার আমির এই সীমারেখাগুলো কোথাও কোথাও গুলিয়ে যাচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে, আমরা যেন এক হয়ে যাচ্ছি। এবার আমার মনে হচ্ছে তাহলে আমি না বললেও তুমি বুঝবে না কেন? আমার ভেতরে তাহলে কি আবেগ জন্মাচ্ছে, তো তোমার তো বুঝেই যাওয়া উচিত, তুমি আর আমি তো এক। তাহলে এই সেমনেস আমাদের এক ধরনের অবাস্তবিক প্রত্যাশার দিকেও ঠেলে। মানে বিউটিফুলি এক্সপ্লেইনড। অবাস্তব প্রত্যাশার দিকে যেমন ঠেলে, তেমনি অন্যদিকে আরেকটা প্রক্রিয়াও সম্ভবত হয়। এই যে সেমনেস, কোথাও গিয়ে আমাদের যে সীমানা আছে সেই সীমানাটাকেও কিন্তু কোথাও আর রেসপেক্ট করে না এবং লঙ্ঘন হয়। কারণ যদি আমি আর তুমি এক হয়ে যাই, তাহলে তো আমাদের সীমানার বা বাউন্ডারির আন্ডারস্ট্যান্ডিং আর থাকবে না। এবং সেই নিয়েও কিন্তু প্রচুর চিঠি এসছে আমাদের। অ্যাবসলিউটলি, আমরা সেটা যাবো রত্নাবলীদি। আমি এটাকে আরেকটু আনপ্যাক করতে চাইবো যে এই যে বন্ধুত্বে অনেক সময় আমাদের মন ভাঙছে, অনেক কষ্ট পাওয়া তৈরি হচ্ছে। দেখো, সেখানে বহু ক্ষেত্রে কিন্তু আমরা যে ধরনের অভিজ্ঞতার কথা চিঠিগুলোতেও পাচ্ছি, তার অনেকাংশ জুড়ে আছে যে আমি ঠিক সেই সময় ওকে পেলাম না, আমার জীবনের এই সময় আমি ওকে যেভাবে পেতে চেয়েছিলাম পেলাম না, বা এই ক্ষেত্রে আমি ঠিক যে ধরনের বহিঃপ্রকাশ ওর দিক থেকে আশা করেছিলাম এলো না। অর্থাৎ কোথাও যেন আমার যে ইমোশনাল নিডসগুলো আমার মনে হয়েছিল ও সব সময় পূরণ করতে পারবে, আমি না বললেও বুঝে যাবে, আমার ফোনে গলা শুনেই বুঝতে পারবে আজকে আমার মুড কেমন, এইবার এটা একদম হয় না নয়।
তুমিও আমার ক্ষেত্রে হয়েছে অনেক সময়, গাবলু তোর কি আজকে একটু মন খারাপ, বহু সময় তুমি জিজ্ঞেস করেছো আমি কিছু না বলার সত্ত্বেও। কিন্তু এমনও তো হতে পারে রত্নাবলীতে যে সব সময় সেটা হলো না, বা কোনোদিন হয়তো আমি বুঝতে পারলেও আমিও এমন এমন কিছু দায়িত্বের মধ্যে রয়েছি যে আমি ততটা তোমার কাছে পৌঁছে উঠতে পারলাম না, বা তুমিও ততটা সময় সে অর্থে দিয়ে উঠতে পারলে না। ফলে এক হচ্ছে যেটা ইনি লিখেছেন, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, যে ওয়াই ডু উই ইভেন এক্সপেক্ট দ্যাট আই উড বি আন্ডারস্টুড even without saying a word, because just because we have certain similarities, that does not turn us into thought readers. সম্ভব নয় তো, এইখানে এক ধরনের অবাস্তবিকতা আছে। পাশাপাশি আরো কিছু প্রত্যাশা, এবং সেখানে এই যে বাউন্ডারির কথা তুমি আনছো রত্নাবলীতে, যেটা হতে থাকে, আমার তো রাতের 2:30টায় ফোন ধরতে কষ্ট হয় না, ও কেন রাতের 2:30টায় আমার ফোনটা নেবে না? আমি তো এই সমস্তগুলোকে মুলতুবি রেখে 4 দিন অফিসে ছুটি নিয়ে বসের কাছে বকা খেয়ে ওর সঙ্গে সেই সময়টা ছিলাম, তাহলে ও কেন ওর কাজটাকে আজকে বড় করে দেখলো যখন আমার ওকে প্রয়োজন? আমরা এই ধরনের অভিযোগ শুনি কিন্তু। বা জাস্ট বিকজ এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজনের সম্পর্ক হয়েছে যাকে ও পছন্দ করে না, ও কেন তার সত্ত্বেও সেই মানুষটির সঙ্গে মিট করছে না? আমি তো ওর কত ভুলভাল প্রেমে ওর পাশে থেকেছি। ওর পাশে থাকা আর একজন মানুষ যার সাথে ও এক্ষুনি প্রেম করছে, যাকে আমার যাওয়ার মনে হচ্ছে, তার সঙ্গে ভীষণ গলাগলি করা, এক তো নাও হতে পারে। সেখানে এক একজনের এক এক রকমের চয়েসেস থাকতে পারে, কিন্তু আমরা আমাকে রেফারেন্স পয়েন্টেই রাখছি কারণ আমরা সেমনেস এক্সপিরিয়েন্স করেছি। এভরি টাইম আমি আমার ক্যাপাসিটি, আমার কৃতকর্ম, আমি কি করেছি দিয়ে উল্টো দিকের মানুষটাও কি কি করবে বা করা উচিত তার নিজের মধ্যে একটা নির্মাণ তৈরি করছে। এবং এখানে আরেকটা জায়গা একটু ছুঁয়ে যাব, অনেকে ইমোশনালি অনেক বেশি সেন্সিটিভ, হয়তো তার ইকিউও অনেক বেশি, সে সত্যিই অনেক কিছু ধরে ফেলতে পারে। যেরকম তুমি, ইউ আর অ্যান এক্সট্রিমলি ইন্টুইটিভ পারসন, তুমি অনেক কিছু বুঝে ফেলো। কিন্তু এমনও তো হতে পারে রত্নাবলী, তোমার সঙ্গে এমন একজনের বন্ধুত্ব হলো যে তোমায় ভীষণ ভালোবাসে, তোমাকে আনুগত্য দিচ্ছে, ভীষণ কেয়ারিং, কিন্তু এত কিছু বুঝতে পারে না। তুমি গোদা গোদা করে বলে দিলে বুঝতে পারে, হ্যাঁ, তা না হলে বুঝতে পারে না। আমার একটা বিষয়ের ক্যাপাসিটি ব্যান্ডউইথ বেশি বলে আমার একজন কোনো বন্ধুও সেইখানেও অতটাই স্কিলড হবে ইমোশনালি, নাই তো হতে পারে। অ্যাবসলিউটলি। কিন্তু আমাদের সেখানেও একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে যায়, এবং আমরা মনে করি এটা ওর স্কিলের তারতম্য নয়, এটা ওর ইন্টেনশনের তারতম্য। ও চাইলেই পারতো, চায় না তাই বোঝে না। এই জায়গাগুলোতে আমাদের মধ্যে অনেক রাগ, অভিমান, ক্ষোভ এবং প্রত্যাশার তারতম্য জন্মাতে পারে। অফকোর্স বাউন্ডারিকে আমরা আরো আনপ্যাক করবো। শোন না, তুই তো প্রত্যাশার কথা বলছিলি, প্রত্যাশা পূরণ না হলে কি হয় তার কথা বলছিলি, কেন প্রত্যাশা পূরণ অনেক সময় হয় না, দ্য ব্যান্ডউইথ, ইন্টেনশনালিটি। আমার না সেই জায়গা থেকে 2-3টে প্রশ্ন তৈরি হলো। সেটা হলো যে, ধর একটা অন্তরঙ্গ বন্ধুত্বে দুজন মানুষ আছে, একজন মানুষ বেরিয়ে গেলেন যে কোনো কারণে, অনেক সময় আইডিওলজিক্যাল রিজনসে হয়, হ্যাঁ, এবং আইডিওলজিক্যাল রিজনসে হয় বলে আমরা খুব তড়িঘড়ি করে উল্টো দিকের মানুষটাকে বিশ্বাসঘাতক লেবেল করে দিই। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হলো যে বন্ধুত্বে অনেক সময় একটা চিটে ভাবও থাকে, এবং সেই চিটে ভাব কখন টক্সিসিটির আকার ধারণ করছে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তৃতীয় যেটা হয়, যে এই প্রত্যাশার থেকেই তৈরি হলো, তৃতীয় যেটা হয় সেটা হলো যে বন্ধুত্ব না অনেক সময় একটা ইকো চেম্বারে এসে দাঁড়িয়ে যায়। কারণ আবারও বোধহয় ইন্টেনশনালিটির প্রশ্ন, আমি জানি না, সেটা তুই বলতে পারবি ভালো। সেটা হলো যে সবেতেই যদি আমরা হ্যাঁ বলি, সবেতেই যদি আমরা ঠিক 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 বলি, তাহলে কোথাও কিন্তু আমার নিজের মনে হয় বন্ধুত্বটা আর গ্রো করবে না। ঠিক। যে দুজন মানুষের বন্ধুত্ব হচ্ছে বা যাদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে, তারাও তো ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে একে অপরের জীবনে আসে না। ফলে আমাদেরও কিন্তু তার আগের, এই বন্ধুত্ব শুরু হওয়ার আগের একটা আবেগের পথ চলা আছে, একটা ইতিহাস আছে। এবার ধরো আমি খুব এমনি সারাক্ষণ হারাই হারাই মন নিয়ে চলা একটা মানুষ, তার হয়তো ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট ভীষণ স্ট্রং, সে যখন এরকম একটা মন নিয়ে বন্ধুত্বে ঢুকছে, তখন সে সারাক্ষণ অ্যাসিওরেন্স সিকিং বিহেভিয়ার নিয়ে ঘুরে বেড়াতে পারে।
সেটা অন্যজনের পক্ষে কোথাও গিয়ে একটা পয়েন্টের পরে ক্লান্ত হতে পারে, সে ক্লান্তিকর লাগতে পারে। মানে আমি বলছি বন্ধুত্বের প্রত্যাশার মিসম্যাচের জায়গা থেকে। আইডিওলজিক্যাল ডিফারেন্সেস, বিশ্বাসঘাতকতার যে লেবেল সেটাই আমরা আসবো, কিন্তু আমরা যদি দৈনন্দিন আবেগেরও শিফট ভাবি, ফ্যাটিগ হয়। ফাটিগ হয়। এবং এই এই যে জায়গা, সেখানে তুমি টক্সিসিটির কথা বললে বলে, যে চাইছে সে বুঝতে পারছে না যে সে কিন্তু আরেকটা মানুষের উপর একটা ইমোশনাল বার্ডেন তৈরি করছে। হুম, তার হয়তো মনে হচ্ছে ও তো আমার সেফ স্পেস, ও তো আমার বন্ধু, তো আমি ওকে 3 AM ফ্রেন্ড যদি বানাতে না পারলাম, ঠিক আছে, কেউ যদি বলেও থাকে যে মেবি অ্যাট টাইমস ইউ ক্যান কল মি অ্যাট 3 AM, দ্যাট ডাজ নট মিন এভরি টাইম এই বন্ধুর জন্য আমায় রাত জাগতে হচ্ছে, বা সে সারাক্ষণই বলছে যে তুমি যদি এক্ষুনি আমার সঙ্গে কথা না বলো আমি কিন্তু একটা কিছু করে ফেলতে পারি। এখানে একটা ইন্টারেস্টিং জায়গা আমি আনবো রত্না, বলে দিই, যে কোনো সম্পর্কে আমাদের না একটা ইমোশনাল কস্ট বেনিফিট অ্যানালিসিস চলে, জ্ঞাতে বা অজ্ঞাতে। বন্ধুত্বের ক্ষেত্রে আমরা যা যা পেয়ে ভালো লাগা নিয়ে থাকতে চেয়েছি, ধরো সেখানে কম্প্যানিয়নশিপের নিড আছে, একটা মিউচুয়াল ট্রাস্ট, কমন ইন্টারেস্ট পারসিউ করব, একভাবে আমরা দুজনেই দুজনের গ্রোথেরও অংশ হব, শেয়ার করব, গসিপ করব, কখনো কখনো সেটাও থাকতে পারে। এটা যদি বেনিফিট হয়, যদি কনস্ট্যান্টলি আমার মনে হতে থাকে যে ওরে বাবারে, ওর পেছনে আমার যে পরিমাণ টাইম আর এনার্জি চলে যাচ্ছে, মানে এই পাওয়ার জন্য যা যা আমার এইখানের ইমোশনাল ইনভেস্টমেন্ট চলছে, আমি কুলিয়ে উঠতে পারছি না। বা ধরা যাক সে এমন পজেসিভ আচরণ করছে, খুবই বন্ধু, কিন্তু আমার অন্য কোনো বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম, ওর ফোনটা ঢুকছে দেখে তক্ষুনি কেন ওর ফোনটা নিলাম না, তাই নিয়ে বন্ধু বিচ্ছেদ হয়ে যেতে পারে, এমন যদি অবস্থা হয়। বা আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, হয়তো আমি সাধারণত আমার অমুক বন্ধুকেই প্রথম বলি, কিন্তু এমনও তো হতে পারে যখন ঘটছিল সেই সময় আমার সঙ্গে আমার এক সহকর্মী ছিলেন, ঠিক। তখন হয়তো সে ফোনটা, সেটা আমি জানি সেটা না হয়ে গেছে। এবার যদি আরেকজন, সে নিজে খুব ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইলে অভ্যস্ত একজন মানুষ হন, তার মনে হবে এটা তুই ওকে প্রথম বললি, আমায় বললি না। এবং এই মানভঞ্জন করতে করতে আমাদের অনেক ইমোশনাল এনার্জি ক্লান্তি আসে। ব্যয় হচ্ছে, এবং আমাদের মনে হচ্ছে যে আমি কনস্ট্যান্টলি ওয়াকিং অন এগশেলস। এটা একটা ভয়ঙ্কর ফিলিং যে সারাক্ষণ ওর চারপাশে আমায় প্রায় পা টিপে টিপে হাঁটতে হচ্ছে। এই জায়গাগুলো যদি হতে থাকে, তখন না আমরা ইমোশনালি বন্ধুত্বে খুব কন্ট্রোলড বোধ করতে থাকি। এর ফলে আমাদের মনে হতে পারে যে আমার ওর সঙ্গে ভালো লাগার তখনও অনেক মুহূর্ত থাকতে পারে, আমার তখনও মনে হতে পারে ওইটা ওর সাথে আমি খুব মিস করব, কিন্তু যার বদলে ওটা পেতে হবে এটাতে আমি আর ঢুকতে পারছি না। অন্যদিকের মানুষটিও যিনি এটা করছেন, তিনি কিন্তু এত কিছু বুঝে করছিলেন না, তিনি তার এতদিনের যে এক ধরনের নিরাপত্তাহীনতার মন, যে কোনো সম্পর্কে অনেক বেশি চিটচিটেটা সে পছন্দ করের মন, এমন হতে পারে যে তার ভালো লাগে ওরকম সারাক্ষণ আঁকড়ে আঁকড়ে চলতে, আরেকজনের একটু একটু অন্য রকমের পছন্দ, সেইখান থেকেও কিন্তু দুজনের মধ্যে একটা সংঘাত তৈরি হতে পারে, বন্ধুত্বের প্রত্যাশার মধ্যে রদবদল আসতে পারে, এবং একজনের মনে হতে পারে যে দিস ফ্রেন্ডশিপ হ্যাজ বিকাম ভেরি টক্সিক। এবং আমরা যতক্ষণ না ভালো সময় কাটাই, তার চেয়ে অনেক বেশি সময় একে অপরের মানভঞ্জন করি, এইটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সিগন্যাল হতে পারে। আরও একটা দুটো জায়গা যেটা এখানে তুমি এনেছো খুব গুরুত্বপূর্ণ রত্নাবলীদি, একটা তুমি যেটা বলছিলে যে ধরো যে একটা বিশ্বাসের আইডিওলজির জায়গা থেকেই বন্ধুত্ব হয়েছিল, তোমার কথায় মিছিলের বন্ধু, এবার সেখানে একটা শিফট এলো। এবার যদি সেখানে শিফট আসে, আমরা খুব দ্রুত তাকে দাগিয়ে দিই, আমরা তো খুব দাগিয়ে দেওয়ার পৃথিবীতে বাঁচি, আমাদের বন্ধু হতেও আজকাল এই লাগে, ও আর আমার বন্ধু নয়, ওকে আর আমি দেখতে পারছি না, এই এক্সট্রিমে যেতেও আমাদের এই লাগে। হ্যাঁ, দুটোর কোনোটাই খুব ওয়েল থট লোকেশনস নয়। ওই যে বললাম বন্ধুত্ব শব্দটাকেও খুব লুজলি ব্যবহার করছি, খুব লুজলি ফেলেও দিচ্ছি। এমন তো হতেই পারে যে ওরা আমার বিশ্বাসের জায়গায় বদল এসছে, যে কোনো কারণেই হোক। আমরা ইনফ্যাক্ট মত পার্থক্যের যে এপিসোড করেছিলাম সেখানেও এর নানান দিক উঠে এসেছিল, হয়তো মতের অমিল হয়েছে কোনো কারণে, বা হয়তো তিনি আমার সঙ্গে এখন এই পার্টিকুলার গোটা বিশ্বাসের অংশ হলেও এই এই আচরণগুলোর অংশ হতে চাইছেন না, বা এই এই বিষয়ের ইস্যুর অংশ হতে চাইছেন না। সেখানে আমি তাকে বিশ্বাসঘাতক না বলে এমনও তো বলতে পারি যে তার সঙ্গে এই ব্যাপারগুলোতে আমার অমিল আছে, কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধুত্বও আছে। আমরা ধরে নিই যে যেহেতু এই মিলগুলো দিয়ে বন্ধুত্ব এসেছিল, ফলে এই মিলগুলো অকাট্য থাকতে হবে, এবং তুমি যেহেতু আমার বন্ধু, তোমার যতই অসুবিধে হোক আমার বন্ধুত্বকে প্রায়োরিটাইজ করে তেতো গেলার মতন করে তোমাকে ইস্যুগুলোর সঙ্গে হাঁটতে হবে। কেন?
এই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি যে তোমাকে স্পিরিচুয়াল ফ্রেন্ডশিপের কথা বললাম, সেখানে ধরো আমরা একটা নির্দিষ্ট ধরনের আম, ভাবনায়, একটা নির্দিষ্ট ধরনের চর্চায় বিশ্বাসী। কিন্তু আমি এটাও মনে করি যে কালকে যদি আমার এই ফ্রেন্ড সার্কেল থেকেও কেউ মনে করে যে না আমি আর এটাতে বিশ্বাস করি না, আমার আর এসবের প্রতি কোনো আগ্রহ নেই, সেই মানুষটি আমার বন্ধু থাকবে না, এটা কিন্তু আমি মনে করি না। এই জায়গাগুলো নিয়ে হয়তো তার আর আমার মত পার্থক্য থাকবে। তার যদি এটার জন্য আমাকে ছেটে ফেলতে না ইচ্ছে করে, আমি তাকে ছেটে ফেলবো না, এই গ্রাউন্ডে অন্তত ছেটে ফেলবো না। হ্যাঁ, এমন যদি হয় যে সে দেখা করলে বলছে অনুতমা তোমাকেও কিন্তু আমার বিশ্বাসে বিশ্বাসী হতে হবে, সেখানে আমি তার সঙ্গে একটা বাউন্ডারি সেট করতে পারি যে এই বিষয়টা নিয়ে নাই বা কথা বললাম। কিন্তু এর বাইরে মানুষটাকে পুরোপুরি বিশ্বাসঘাতক তকমা দিয়ে কেন ফেলে দিচ্ছি? যদি আমি আমার বিশ্বাসে অতটাই অনড় হই, আমার আমার সঙ্গে যার মেলে না তার সঙ্গেও আরো অনেকগুলো আঙ্গিকের দরজা জানলা খোলা রাখতে অসুবিধে হওয়ার কথা নয়। ওয়েল অ্যাকচুয়ালি আই কাইন্ড অফ অ্যাগ্রি উইথ দিস, হুম। কারণ এই সেমনেসের আড়ালে হুম। অ্যাকচুয়ালি খুব সহজেই তো ইকো চেম্বার তৈরি হয়। Yeah. আর ঠিক এই জায়গায় থেকে যখন আমরা রোম্যান্সের দিকে তাকাই, তখন কিন্তু আমরা এক ধরনের স্টিরিওটাইপকে ভীষণ ভীষণ মানে পাত্তা দিই, সেটা হলো অপোজিটস অ্যাট্রাক্ট। Oh yes. আমরা অপোজিটস অ্যাট্রাক্ট কখনো বন্ধুত্বের দাবিতে আনি না, দারুণ সেখানে বললে। আমরা সেমনেসের দাবিটা নিয়ে আসি। অ্যান্ড দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি। Yeah. এখানে একটা জিনিস একটু দ্রুত হুম। আমি অ্যাড করবো রত্নাবলীদি। ইনফ্যাক্ট রোম্যান্টিক অ্যাটাচমেন্ট নিয়েও যারা কাজ করছেন তারা কিন্তু এই তত্ত্বকে ভাঙছেন। অপোজিটস ডোন্ট অ্যাট্রাক্ট। আই এম গ্ল্যাড। নট নেসেসারিলি এমন হতেই পারে যে আমি এমন একজনের প্রেমে পড়লাম, সে আমার গোটা স্বপ্ন ভাবনার বিপরীতে দাঁড়িয়ে আছে। কারণ অনেক সময় যেটা হয় যে আমরা কার্যকারণ খুঁজে পাচ্ছি না, দ্যাটস আ ডিফারেন্ট ট্র্যাজেক্টরি অল টুগেদার। কিন্তু জেনারেলি কারোর সঙ্গে আমাদের একটা রোম্যান্টিক ভাইব যখন হয়, গোটাটাই যদি খুব অমিল হয়, সেখানে কিন্তু আমাদের দারুণ পরস্পরের সঙ্গে একটা অপূর্ব সম্পর্ক হয়ে গেল, ইভেন প্রেমের ক্ষেত্রে ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি অপোজিটস অ্যাট্রাক্টের মধ্যে আমি মনে করি আবার সেই হেটারোসেক্সুয়াল হেজিমনি আছে। এইটা বলে বলে গুঁজে দেওয়া হচ্ছে বাবা সমপ্রেম করো না, অপোজিটস অ্যাট্রাক্ট। আমার মনে হয় মানে পরোক্ষভাবে তারও হেজিমনি থাকতে পারে, আমি এটার সম্ভাবনা উড়িয়ে দিই না। কিন্তু একো চেম্বারের জায়গাটাকে একটু আনবো রত্নাবলী দিই, কারণ তুমি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আনলে যে বন্ধুত্বে কি সবসময় তার সঙ্গে আমার সহমত হতেই হবে? কারণ এক্ষুনি আমরা বলছিলাম যে ডিফারেন্সেস হলে অনেক সময় তাকে বিশ্বাসঘাতক লেবেল দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, বা হয়তো কোনো কারণে তাদের আগের বন্ধুত্বের অবস্থান আর নেই, সেখানে যে পরিমাণ কদর্যতা দিয়ে তাকে আমি দেখতে শুরু করছি, এই দিকটা একটু দেখার দরকার আছে। কারণ আমার মনে হয়, আমি অন্তত মনে করি না বন্ধুত্ব মানেই সে যা করছে সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলে চলা। আমি তার স্তাবক নই, আমি তার বন্ধু। আমি মনে করি কোনো মানুষের জীবন যদি শুধু স্তাবক পরিবৃত হয়ে যায়, সে তার নিজের সমূহ বিপদ ডেকে আনলো। তার চারপাশে এমন মানুষ থাকতে হবে যে তাকে বলবে এটা তুমি ঠিক করছো না কিন্তু, এবং যে তাকে আয়না দেখাবে। অ্যাবসলিউটলি। তার মানে শুধু মিউচুয়ালিটি, ইন্টেনশনালিটি, ভলেন্টারিনেস, রেসিপ্রোসিটি ছাড়া যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো এই আয়না দেখানোর ভ্যালিউ ইন ও বন্ধুত্ব। ইয়েস, বাট আই এম নট বিং জাজমেন্টাল। No, এইটা ইজ no. ভেরি ইম্পর্ট্যান্ট। ধরো আমি বলতে পারি যে রত্নাবলীদি এইটা আমার মনে হয় না, তার মানে এই নয় যে তুমি যদি তখন না গাবলো তোর সাথে আমি একমত হলাম না। আমাদের অজস্রবার হয়েছে রত্নাবলীদি, তাতে কি আমরা পরস্পরকে কম ভালোবেসেছি না কম কেয়ার করেছি? দুই হচ্ছে, আমি কি এটা বলার মধ্যে দিয়ে অন্য মানুষটিকে কন্ট্রোল করতে চাইছি? এই জায়গাগুলো আমাদেরকে একটু দেখতে হবে। যে আমি যদি বলি যে না তুমি যদি এটা না করো রত্নাবলীদি, তাহলে আমি তোমায় কোনোদিনও ফোন করবো না, দিজ আর দ্য প্রবলেম্যাটিক স্টেটমেন্টস। ফলে আমি মনে করি না যে সারাক্ষণ পরস্পরকে শুধুমাত্র তোয়াজ করতে হবে, এটা তোয়াজের সম্পর্ক নয়। কিন্তু আমরা একটা অন্য ধরনের স্বাস্থ্যকর বন্ধুত্বের রেওয়াজ কি রাখতে পারছি? তার মানে বন্ধুত্বের মধ্যে একটা রেওয়াজ এবং রীতিরও প্রশ্ন রয়ে যাচ্ছে। পারস্পরিক চর্চা। পারস্পরিক চর্চা। শোন না, আমি দ্রুত কয়েকটা চিঠি একটু Sure, নিয়ে বলো, নিই, বলো, বলো। নিয়ে হ্যাঁ। তারপরে আমরা পরের ধাপটায় যাই। একদম। তনুশ্রী অ্যাকচুয়ালি একটা ক্রিটিক্যাল প্রশ্ন করেছেন যে বন্ধুত্বে অন্য একজন ওনার বন্ধু বলেছে যে তোর বয়ফ্রেন্ডকে না খুব ভালো দেখতে, ওর হাইটটা কি ভালো। কখনো কখনো উনি দেখেছেন বান্ধবী ভীষণ খুশি হয়, কখনো কখনো আবার বান্ধবী ওর অ্যাচিভমেন্টে, কখনো কখনো উনি দেখেন যে বান্ধবী আবার হিংসাত্মক হয়ে পড়ছে। তখন আমার একটু ভয়ই লাগে। তো সুতরাং এই যে
তনুশ্রী একটা বন্ধুত্বের মধ্যে একটা ইনকনসিস্টেন্সির জায়গা আনছেন, সেইটাকে সম্ভবত আমরা যদি একটু অ্যাড্রেস করি। আমি একসঙ্গে 2-3টে চিঠি একটু নিয়ে নিই। হ্যাঁ। আরেকটা হলো যে তুই যে একটু আগে কন্ট্রোলের কথা বলছিলি, হ্যাঁ। আমি কার সঙ্গে দেখা করছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে সময় কাটাচ্ছি, এসব বিষয় সবসময় লক্ষ্য রাখছে এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ ঠিক। করার চেষ্টা করছে। এটা আমাকে মানসিকভাবে আঘাত দিচ্ছে। অফকোর্স। ঠিক আছে, এখানে কি খানিকটা বন্ধুত্বের বাউন্ডারি লঙ্ঘন হলো না? ডেফিনেটলি হলো। কারণ আবারও যে দুজন মানুষ এই বন্ধুত্বের মধ্যে রয়েছেন, হতে পারে তাদের মধ্যে কোনো একদিকের মানুষ, আবারও যেটা বলছিলাম যে আমরা তো একটা ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে আসি না, সে যেভাবে সম্পর্ককে দেখবে এবং সম্পর্কের সঙ্গে সম্পর্কিত হবে ভাবনার দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে সে মনে করে যে আমার বন্ধু হলে ওর গোটা জীবনের ওপর আমার পূর্ণ অধিকার আছে, ওর সব বিষয় নিয়ে আমি কথা বলতে পারি, ওকে নিয়ন্ত্রণ করতে পারি, এই এক্সক্লুসিভিটিতে তুমি আমি ছাড়া আর কেউ থাকিবে না। এবং যেটা তনুশ্রীর প্রশ্নে রয়েছে, জেলাসি, কম্পিটিটিভনেস, ওভার পজেসিভনেস, বা ধরো কোথাও একটা তার সঙ্গে থাকাকালীন আমি দেখতে পাচ্ছি যে কমিটমেন্টেরও কোনো কনসিস্টেন্সি নেই, এটাও কিন্তু অনেক সময় হয়। যেমন অনেক সময় আমি দেখেছি বন্ধুত্বে, ইনফ্যাক্ট ক্লিনিক্যালি কাজ করতে গিয়ে ওই একখান অনেক সময় এসছে যে ধরো একজন বললো যে তোর সঙ্গে আমি দেখা করবো, বলে একটা সময় ঠিক করলো। হ্যাঁ, এমন অনেক প্রফেশন আছে যেখানে হয়তো সত্যি শেষ মুহূর্তে এদিক ওদিক হতে পারে, কিন্তু কখনোই সে আর কমিটমেন্ট রাখছে না। এবং আই এম অলমোস্ট টেকিং ইয়োর টাইম ফর গ্রান্টেড। ধরো তোমারও তো একটা অন্য কোনো কাজ থাকতে পারে রত্নাবলী, যদি তুমিও অন্যভাবে সেই দিনটাকে প্ল্যান করতে পারো, আমরা সেখানেও একটা ইনকনসিস্টেন্সি দেখতে পাচ্ছি। কখনো একটা ইমার্জেন্সিতে আমাদের ক্যান্সেল করতে হলো, অন্য প্রসঙ্গ। ফলে বহু সময় আমরা এক ধরনের তারতম্য দেখছি, অতিরিক্ত নিয়ন্ত্রণ কায়েমের একটা আখ্যান দেখছি, এবং বন্ধুত্বের মধ্যে প্রতিযোগিতা এবং ঈর্ষা এবং হিংসা, ঈর্ষা আর হিংসা এক নয়, আমরা এ নিয়ে পর্বও করেছি, সেই জায়গাটাও অনেক সময় উঠে আসছে। ফলে এই প্রত্যেকটা কিন্তু আমাদের বন্ধুত্বের মধ্যেকার ভালো থাকার যে একটা নিজস্ব চলন, সেটাকে বিঘ্নিত করে দিতেই পারে। এবং এই নিয়ে সবসময় যে ফিডব্যাক দিলেও সে ফিডব্যাক খুব সুগৃহীত হচ্ছে, তাও না হতে পারে। আমার মনে হয় যে কোনো সম্পর্কের কিছু বাউন্ডারিজ এবং সে বাউন্ডারিজের ক্লিয়ার কাট কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ। কারণ বহু সময় যেটা হয়, আমার আন্ডারস্ট্যান্ডিং অফ বাউন্ডারি, তোমার আন্ডারস্ট্যান্ডিং অফ বাউন্ডারি এক হয়তো নয়। হ্যাঁ, আর এমনিতেও তো আমাদের সেন্স অফ বাউন্ডারি নিয়েই অনেক গোলানো ধারণা আছে। রাইট। বিশেষ করে আমাদের দেশে বাউন্ডারির খুব একটা চলন নেই। ঠিক। ফলে যারা আমাদের চিঠি পাঠিয়েছেন, আমি তাদের বলবো, আমি তনুশ্রীকে এবং ওই বন্ধুকে একটু কুইকলি যদি অ্যাড্রেস করি। তনুশ্রী, আপনি যেহেতু বুঝতে পারছেন যে কখনো আমার আনন্দে আনন্দিত হলেও সবসময় পারছে না, এমন নয় যে তিনি কখনো যখন আনন্দিত হচ্ছেন সেটা গোটাটাই মিথ্যে। কিন্তু এই মানুষটিরও নিজের জীবনের অন্যান্য অপ্রাপ্তি, ইনসিকিউরিটি অনেক সময় আপনার প্রাপ্তিতে হয়তো এমনভাবে স্টিমিউলেটেড হচ্ছে, সেই ইমোশনটার সঙ্গে উনি কীভাবে পথ চলবেন এটা উনি জানেন না, তখন তার অনেক নেগেটিভ ইমোশনস চলে আসছে। এক হতে পারে যে আমি নিজে সেই জায়গাটাতে একটু নিজেকে প্রোটেক্ট করলাম, এমনও হতে পারে যে আমি আমার উদযাপনের মুহূর্তগুলো কোন বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করব, সেটাও তো আলাদা হতে পারে। বিশেষ করে ধরা যাক যখন এমন হচ্ছে যে ধরা যাক আমি এবং আমার কয়েকজন বন্ধুরা মিলে একই ধরনের একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম, সে পেল না, আমি পেয়ে গেলাম, তো আমি কি তাকে ডেকে আজকে চলো আমরা একসঙ্গে বিরিয়ানি খাইটা করতে পারি? সেখানেও কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় বাউন্ডারিজ তৈরি করতে হয়। ফলে আমার মনে হয় সেটা একটু ভেবে দেখা যেতে পারে তনুশ্রী, গোটা বন্ধুত্বটাকে আমরা প্রশ্নের মুখে ফেলছি না, কিন্তু বন্ধুত্বে ওর জীবনের যে ইতিহাস, ওর আবেগের সঙ্গে ওর যে পথ চলা এবং আমার আর ওর পথ চলা সবসময় মিলবে এমন নাও হতে পারে। যেখানগুলোই আমার প্রাক অভিজ্ঞতা আমাকে সতর্ক করেছে, সেই পথগুলো দিয়ে হাঁটার সময় আমায় দেখতে হবে যে আমি সমস্ত ভালো থাকাগুলো ওর থেকে পাবো, বন্ধুত্বের সমস্ত ধরনের উপাদান ও আমার কাছে উপস্থাপিত করবে, এভাবে দেখতে পারবো না। আর দুই যে বলছে যে সে সারাক্ষণ কন্ট্রোল করছে, তুই কোথায় যাচ্ছিস ইত্যাদি, অফকোর্স বাউন্ডারি সেট করতে হবে রত্নাবলী, সেখানে তাকে জানাতে হবে যে এই কেন রে, কোথাকার কি যে তুই আমি সারাক্ষণ তোকে বলবো, আমি কাউকেই বলি না, হাসতে হাসতে বলুন, হিউমার করে বলুন, ড্র ইয়োর বাউন্ডারিজ।
এবং আমরা ওয়েগ থাকতে পারি, তুই সেদিনকে কি করবি, কেন দেখা করতে পারবি না, এমনি আমি ল্যাদ খাবো, দেখা করতে পারবো না, কি করবি, ভ্যারেন্ডা ভাজবো, বলতে হবে না কি করব। কিন্তু তোমাকে সবসময় বলি না, তারও চর্চায় তাকে আমায় আনতে হবে, তা না হলে না আমরা অনেক সময় বলেও দিচ্ছি, তাতে ওকে এনেবল করছি, তাতে ওকেও রিইনফোর্স করছি যে ও পরের বার একই প্রশ্ন নিয়ে আবারও উপস্থিত হতে পারে। ইনফ্যাক্ট তুই যেটা একটু আগে বলছিলি যে বন্ধুত্বটা তো একটা চর্চার বিষয়, এই বাউন্ডারি, সীমানা, এগুলো নিয়ে আমাদের চর্চা আরো অনেক বেশি করতে হবে, ইভেন প্রাইভেসি। ও ইয়েস, ও অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ধরো আমি তোমাকে একটা ইটস এ লিমিটেশন বলতে পারো, আই ইউজুয়ালি প্রেফার স্লিপিং অ্যালোন, তুমি জানো। এবার আমি যখন কখন আমি মোস্ট অফ দ্য টাইম একা বেড়াই, একা বেরোই, আমি যদি কখনো একটা গ্রুপের সঙ্গেও যাই, আমি জানি যে আমি প্রেফার করি একা থাকা। এবার সেখানে অন্তত রাত্রে আমি যে ঘরে আছি, আই প্রেফার স্লিপিং অ্যালোন। এবার যদি ধরো আমার খুব কাছের কোনো বন্ধুর সঙ্গে আমি একটা ট্রিপে যাই, তার মনে হতে পারে যে কেন রে, তুই আর আমি রুম শেয়ার করতে পারি না কেন, আমরা এত বন্ধু। আমি বলছি এটা না গ্র্যাজুয়ালি আমাকে আনতে হয়েছে, যে এটা না কত ক্লোজ বন্ধুর ওপর নির্ভর করে না, বলতে পারিস আমার বদ অভ্যেস, কিন্তু আমার একটা চর্চায় আমি একভাবে অভ্যস্ত হয়েছি। এবং তুই আর আমি যে রাত্রিবেলা দুজনে একই ঘরে রইলাম না, তাতে কিন্তু তোকে আমি পর করে দিলাম না, সেটা বন্ধুত্বে কোনো ইমপ্লিকেশন নয়। ইট ইজ নট অ্যাবাউট আওয়ার ফ্রেন্ডশিপ, মেবি ইট ইজ অ্যাবাউট মাই ওল্ড হ্যাবিট। এইরকম ভাবেও কোথাও কোথাও যদি আমরা বাউন্ডারি নিয়েও বা তার সংশয় নিয়েও তার সঙ্গে একটু কথা বলতে পারি। ঠিক। এবার আমি আমার একটা প্রিয় চিঠিতে আসছি। তিনি লিখছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি লিখছেন, আমার এক প্রিয় বন্ধু আছে, আমরা একই মতাদর্শে বিশ্বাসী, আমরা প্রচুর মিছিলে একসাথে হেঁটেছি এবং অনেক সভায় একসঙ্গে গেছি এবং আমাদের একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে। আমাদের দুজনকার বয়সী প্রায় 50 ছুঁই ছুঁই। আচ্ছা। কিন্তু বন্ধুত্বের আলোচনার পাশাপাশি আমাদের সেক্সুয়াল চ্যাটও হয়েছে। এবার আমার 25 বছরের কন্যা সেইটে জানতে পেরেছেন এবং জানতে পেরে ভীষণ অশান্তি করছে। আমি বোঝাতেই পারছি না যে এটা শুধুই বন্ধুত্ব। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক। ইনফ্যাক্ট বোধহয় প্রেম আর বন্ধুত্ব গুলিয়ে যাচ্ছে নিয়েও আরো অনেক চিঠি এসেছিল রত্নাবলীদি। আজকে তো আমরা প্রেম আর বন্ধুত্ব নিয়ে নিলাম না, কারণ প্রেম আমার খুব প্রিয় বিষয়, আমরা ওটা নিয়ে পরে একটা লম্বা আলোচনা করব। কিন্তু এই গুলিয়ে যাওয়াটা বা এখানেও যে প্রশ্নটা উনি রেখেছেন, যে এই সম্পর্কটা উনি জানেন বন্ধুত্বেরই আওতায় আছে, হ্যাঁ, কিন্তু সেখানে এমন কিছু উপাদান চলে আসছে যা সমাজ শুধু বন্ধুত্বের আওতায় ফেলে না। আমার 25 বছরের কন্যা তার অন্তর্গত, এবং এটার মধ্যে এথিক্যাল, মোরাল, নানান ধরনের একটা সংশয়, দ্বন্দ্বের জায়গা তৈরি হচ্ছে, নিজের মধ্যেও তৈরি হতে পারে, পরিবার সবার উপর চাপিয়ে দিতে পারে, এর অনেকগুলো দিক আছে। আমি এইটার সরাসরি উত্তর দেওয়ার আগে একটা জায়গায় একটু ছুঁয়ে যাব, যেহেতু অনেকেই এই প্রশ্ন রেখেছেন যে প্রেমও তো বন্ধুত্ব। এবং আমরা বিখ্যাত সিনেমায় ধরনের ডায়লগ দেখেছি, পেয়ার দোস্তি হ্যায়, নট দ্যাট আই এগ্রি উইথ ইট। কারণ দুটো সম্পর্কের ওয়ান্স এগেন কি চেয়ে ঢুকেছি, ইন্টেনশনালিটি, এবং সেই সম্পর্কে আমি আমার ইন্টিমেসির এক্সক্লুসিভিটিকে কোন মানদণ্ডে রাখবো, সেখানে কিন্তু প্রেম আর বন্ধুত্ব কখনোই পুরোপুরি এক আসনে বসতে পারে না। আবারও একটা দীর্ঘদিনের দাম্পত্য খুব বন্ধুত্বপূর্ণ হয়ে গিয়ে থাকতে পারে, ফলে বহিরাঙ্গে তারা দে আর লাইক বেস্ট অফ ফ্রেন্ডস, হতেই পারে তাদের মধ্যে ভীষণ সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, হয়তো এক্সপ্লিসিট সেক্সুয়াল শেয়ারিংও নেই, ইন্টিমেসিও নেই। এবং বিশেষ করে এই সেক্সুয়াল ইন্টিমেসি জায়গাটা এখানে আমি আলাদা করে আনবই রত্নাবলীদি, যখন সেক্সুয়াল ইন্টিমেসি খুব প্রগাঢ়ভাবে আছে, তখন না আমাদের প্রেম আর বন্ধুত্ব আলাদা করা সহজ হয়। এবার যদি সেটা অত প্রগাঢ়ভাবে না থাকে, ধরো এর কনফ্লিক্টটাও যেখান থেকে আসছে, যে যদি সেক্স চ্যাট ঢুকে থাকে তাহলে কি বন্ধুত্ব বলে ডাকা যায় না? যায় না। সিমিলারলি কোনো সেক্সুয়াল রিলেশনশিপে তো নেই, তাহলে কি আমাদের বিবাহটা বিবাহ না বন্ধুত্ব? উল্টো প্রশ্নও আসতে পারে। তাহলে কি আমরা শুধু বন্ধু হয়ে গেছি, বা আমাদের প্রেমের ক্ষেত্রে আমরা অতটা ফিজিক্যাল টাইপ নই, হ্যাঁ, সো আর উই জাস্ট ফ্রেন্ডস, ফ্রেন্ড জোন করে দিলাম কি তাকে? তো এই জায়গাগুলোতে আমার মনে হয় নিজের মনকে জিজ্ঞেস করা খুব
জরুরি, যে আমি বন্ধু বলে যখন ওকে ডাকছি সেই সম্পর্ক থেকে আমি আমার কোন কোন বাসনা, নিড, কোন কোন সম্পর্কের ভূমিকার এক ধরনের প্রত্যাশা পূরণ করতে চাইছি। হুম? যদি আমার কাছে সে জায়গাটার ক্ল্যারিটি থাকে, যেরকম ধরো আমি একজনকে খুব ভালোবাসি, আমি তাকে ভীষণ আমার ভালো বন্ধু বলেই মনে করি, এইবার যদি কালকে সে একজনকে তাহলে রোম্যান্টিক্যালি অ্যাটাচড হয়ে ডেট করতে শুরু করে, আমার তো অসুবিধা হওয়ার কথা না, কারণ সেই এক্সক্লুসিভিটির সঙ্গে তো আমার তার জীবনের সম্পর্কের কোনো সংঘাত বাঁধবার কথা না। কিন্তু যদি আমি মনে করে থাকি যে না, আমার কাছে প্রেম আর বন্ধুত্ব এক, তাহলে তুমি গোড়াতেই গুলিয়ে বসে আছি, সে সেটা মনে নাই করতে পারে, তার জীবনে অন্য কোনো প্রেম আসতে পারে, তার তো মনে হতেই পারে বন্ধু আছে তো প্রেম আসতে অসুবিধা কি। ফলে আমার মনে হয় এটা নিজেদের কাছে ক্লিয়ার টার্মসে আমাদের দেখতে হবে, এবং শুধু বাইরের আচরণ দিয়ে দেখলে হবে না। বাইরের আচরণে আমাদের অনেক সম্পর্কের ছবি একরকম লাগতে পারে। হ্যাঁ, আমি দর্শক শ্রোতাদের হয়ে একটা প্রশ্ন করছি। হুম আচ্ছা অনুত্তমা দি, হুম বন্ধুত্বে হুম কি এত কেজো, এত অ্যানালিসিস কি করা সম্ভব? কারণ আপনি একবার বলছেন বন্ধুত্বে স্বতঃস্ফূর্ততা আছে, ভলেন্টারিনেস আছে, তারপরে আপনি বলছেন এত অ্যানালিসিস করতে। আমরা বাবা এত অ্যানালিসিস করতে পারবো না। ইয়া, আই এগ্রি। ভালো তো লাগে না করতে, প্যাচে পড়লে করতে হয়। যখন কোনো সম্পর্ক দুর্দান্ত চলে আমাদের ভাবতে হয় না রত্নাবলীদি। যখন সে সম্পর্ক আমায় প্যাঁচে ফেলে, এই যেমন যারা চিঠি পাঠিয়েছেন, কত চিঠি পাঠিয়েছেন আপনারা, অজস্র চিঠি, এরা যদি তাদের বন্ধুত্বের স্বতঃস্ফূর্ততায় দারুণ আনন্দিত থাকতেন, তাহলে এত ভাবনা চিন্তা, এত কথোপকথনের প্রয়োজনই পড়তো না। যে মুহূর্তে আমি নিজের ভেতরে কি চলছে তাকে না দেখে লাফালাফি করেই চলেছি এবং তারপরে দেখছি হাই হাই প্রত্যেকবার গর্তে পড়ে যাচ্ছি, তখন তো থেমে ভাবতে হবে। নাই করতে পারি অ্যানালিসিস, কিন্তু আমি যদি প্রত্যেকবার একটা জায়গায় পা পিছলোয় উঠে আবার দৌড়ে দৌড়ে হাঁটতে গিয়ে পা পিছলে পড়তে থাকি, তাহলে তো আমায় দেখতে হবে যে আমার হাঁটার মধ্যে বদল আসবে কিনা, কারণ রাস্তায় তো সাবান জল থাকবে। হুম, তো সেইখানে আমি বলবো প্রত্যেক সম্পর্কে সাবান জল থাকে। আমি যদি অ্যালার্ট হই, আমার অতটা অসুবিধে নাও হতে পারে। আমার একটা প্রশ্ন এলো মাথায়, সেটা কি এখন করবো না না, এক পরে? মিনিট একটু হোল্ড করো প্লিজ, কারণ আমি আচ্ছা, ওর উত্তরটা দিয়ে নিই। দিয়ে নে, দিয়ে একটু নে, দিয়ে নিই, দিয়ে নে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে নে, জায়গা যে, হঠাৎ আমার এলো। হ্যাঁ, হ্যাঁ তুমি কিন্তু ওটা হোল্ড করো। করছি আমি করছি। তোমাকে কোট করে বলি, ও পাস ইওর কোয়েশ্চেন রত্না বলে Okay. দিই। কিন্তু আমি এর উত্তরটা একটু দিতে চাই, কারণ ওনার প্রশ্নটা পড়া হয়েছে, উনি নিশ্চয়ই অপেক্ষমান। আম, দেখুন, আপনি নিজে যেহেতু এই সম্পর্কটাকে বন্ধুত্ব বলেই ডাকছেন এবং আপনি বুঝতে পারছেন যে আপনার তার সঙ্গে সেই অর্থে আম, অন্য কোনো ধরনের রোমান্টিক প্রত্যাশা হয়তো নেই, অন্তত চিঠির বয়ানে যা আমরা পাচ্ছি, বা আপনারা দুজনে দুজনকে ঠিক আমরা পরস্পরের সঙ্গে প্রেমের সম্পর্কে আছি বলে এই মুহূর্তে সেই নামকরণে ঢোকেননি। এবার এই বন্ধুত্বে আমরা একে অপরের সেক্সুয়াল নিড গ্র্যাটিফাই করবো কিনাটা দুজন অ্যাডাল্ট মানুষের কনসেন্টের উপরেই মূলত দাঁড়িয়ে থাকে। সেখানে বন্ধুত্ব, যেটাকে ফ্রেন্ডস উইথ বেনিফিটস অনেক সময় বলা হয়, সেটাই তারা দুজন ঢুকবেন কিনা কনসেনশুয়ালি, এবং দুজনেরই যদি এই ক্ল্যারিটি থাকে যে আমরা দুজনেই কিন্তু সেক্স চ্যাট করছি এই সম্পর্কের এই কন্ট্রাক্টেরই আওতায় থেকে। অর্থাৎ আমি সেক্স চ্যাট করছি বন্ধু হিসেবে, আরেকজন তার উত্তর দিচ্ছে এটা ভেবে সেক্স চ্যাট করছে তাহলে আমার আশা আছে, তাহলে কিন্তু গোলমাল। কারণ কোনোদিন তার আবার মনে হবে যে ও আমার প্রত্যাশা পূরণ করলো না, তখন ওর কষ্ট হতে থাকবে। কিন্তু ফলে দুজনের মধ্যে কোন জায়গায় আপনারা আছেন সেটা দেখুন। বাইরের অন্য সম্পর্কের যে নেগোসিয়েশন, যে সেখানে আমার মেয়ে জেনেছে, আপনাদের পরস্পরের জীবনের অন্য যে সঙ্গী তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের যে কাঠামো, এইটা আমি বলবো আমাদের নিজেদের মধ্যে একটু তলিয়ে দেখতে হবে। কারণ অনেক সময় সেখানে আমরা কার ক্ষেত্রে কি ধরনের সংলাপ আনবো, নেগোসিয়েশন আনবো, তার কিছু ভার বা জটিলতা আসে। আমার সঙ্গী এটা জেনে গিয়ে যদি আমার সঙ্গে তাই নিয়ে তার একটা সংঘাত তৈরি হয়, আমি তাকেই বা কি বলবো মনে করছি, তার সঙ্গেই বা আমি সংলাপ কিভাবে ধারণ করব, কারণ আমার মনে হতেই পারে বন্ধুত্বে সেক্স চ্যাট হয়, আরেকজনের মনে নাই হতে পারে। আরেকজন মনে করতে পারে যে আমাদের দাম্পত্যটা দাঁড়িয়ে আছে সেক্সুয়াল ইন্টিমেসির এক্সক্লুসিভিটির ওপর, কারণ আমরা যে কোনো দাম্পত্যে কমিটেড প্রেমের সম্পর্কে, আনলেস দে হ্যাভ ডিসাইডেড টু হ্যাভ ওপেন রিলেশনশিপস, এটার উপর তো তারা দাঁড়িয়ে আছেন। ফলে তার মনে হতে পারে যে তুমি তো কন্ট্রাক্টটাকেই লঙ্ঘন করলে।
তুমি সেক্স চ্যাট অন্য কারোর সাথে করছো কি করে, বলছো বন্ধু, এদিকে তুমি সেক্স চ্যাট করছো, তারও এটা বলার জায়গা থাকতে পারে। কিন্তু আমি আপনাকে বলবো আপনার নিজের মনের মধ্যে এই জায়গাগুলো আপনি একটু খতিয়ে দেখুন। ব্যক্তিগতভাবে যে লেন্সটাকে আমি এক্ষেত্রে অনেক সময় আনি সেটা হচ্ছে যে আমি যদি এরম বোধও করি যে আমার এই সেক্স চ্যাট এই বন্ধুর সঙ্গে করাটা ইজ দ্য প্রায়োরিটি অফ মাই লাইফ, এটা না হলে আমি একেবারে উথাল পাথাল হয়ে যাব, তাহলে আমাকে সেটা জানান দিতে হবে। অ্যান্ড অলসো আই হ্যাভ টু বেয়ার দি কনসিকুয়েন্সেস, কারণ আমার অন্য সম্পর্কগুলোতে সেখানে কিন্তু কিছু জটিলতা আসতে পারে, বিচ্ছেদ আসতে পারে, গোলমাল আসতে পারে। কিন্তু যদি আমার মনে হয় অফকোর্স আই এনজয় দিস, এনজয় তো আমরা অনেক কিছুই করি, কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ দিজ প্রবলেমস। এমনও হতে পারে যে ওয়েল কিছুটা হয়তো সেক্সুয়াল ডেপ্রিভেশন একটুখানির জন্য হবে, বা একটা হয়তো এই মুহূর্তের একটা অসুবিধে আমি বোধ করব, কিন্তু আমি আদতে আমার জীবনের অন্য সম্পর্কগুলোতে যে শান্তিপূর্ণভাবে যে কমিটমেন্টের ছবিতে ওদের কষ্ট না হোক নিয়ে থাকতে চেয়েছি, সেখানটাতে কোথাও গোলমাল হবে না, এটা যদি আমার প্রায়োরিটি হয়, দেন আই হ্যাভ টু রিডিফাইন মাই সেক্সুয়াল ইন্টিমেসি উইথ মাই ফ্রেন্ড। এইটা আমার মনে হয়, বাট দিস ইজ মাই পার্সোনাল লেন্স। এইটাই একমাত্র পথ কিনা বলতে পারি না। আপনি আপনার মনের মধ্যে একটু ভেবে দেখুন কোথায় আপনি অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করছেন, শুধু এই মুহূর্তে নয়, কনসিকুয়েন্সেও কোথাও গিয়ে স্বচ্ছন্দ বোধ করবেন, কারণ আমরা অনেক সময় এক্ষুনি কি চাইটা দিয়ে দেখি, আমার 5 দিন পরের আমিটার কেমন লাগবে তাও একটু দেখুন। ঠিক। হুম, এবার তোমার পাক করা প্রশ্ন। আসছি হুম, আসছি ইয়া, সেটা আসছি, হুম, কিন্তু তার হুম। আগে আমরা ওই ওই প্রশ্নটা যেটা তোকে করেছিলাম, ওটা অ্যাকচুয়ালি আমাদের চতুর্থ ধাপের প্রশ্ন কোনটা? করতে যাচ্ছিলাম, ও, যেটা পাক করাটা। পাক করাটা, যে নেগোসিয়েশন আমরা কি করে করব। রাইট। দিস ইজ দ্য লাস্ট সেগমেন্ট। ওকে, এবার তার আগে একটা দ্রুত প্রশ্ন তোকে করে নিই। সেটা হলো যে কালকে সন্ধেবেলা আমি এবং আমার 3 স্কুলের বন্ধু আমরা মিট করেছিলাম। আচ্ছা, তার মধ্যে যে বন্ধুটি উদ্যোগ নিয়েছিল, মধুবনী প্রফেসর এবং আমেরিকায় থাকে, ও বছরে 2বার আসে, 2বার আমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গেও দেখা হয়। এবারে মধুবনী এসছে, প্রচুর গল্প গাছা হচ্ছে, খাওয়া হচ্ছে, তার মধ্যে আমি মধুবনীকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে অমুকের কী খবর? ও একটু চুপ করে থেকে বলল, কোনো খবর নেই, উই হ্যাভ আউটগ্রোন ইচ আদার। ওকে। সো ইমিডিয়েটলি মধুবনীর এই আউটগ্রোন ইচ আদার, এইটার থেকে আমার আমার মনে হলো যে এই যখন আমরা বন্ধুত্বে আউটগ্রো করে যাই, এবং ও আরেকটা কথা বলেছে যে বন্ধুত্ব অলসো হ্যাজ আ শেলফ লাইফ, জানিস রত্নাবলী। তো এই যে ইমপারমানেন্স অফ বন্ধুত্ব, এই যে আউটগ্রোয়িং রিলেশনশিপ, আউটগোয়িং বন্ধুত্ব, তার থেকে যে মনোকষ্ট হয়, মধুবনীর হচ্ছে আমি বলছি না, তার থেকে যে মনোকষ্ট হয়, যে দ্বিধা হয়, এইগুলোর সঙ্গে আমরা কি করে নেগোশিয়েট করব। এবং এর সঙ্গে যদি ধর আইডিওলজিক্যাল মতাদর্শের পার্থক্য হয়, সেখানে আবার হতাশাটা না অনেক বেশি। এইগুলোর সঙ্গে আমরা মোকাবেলা করব কি করে, কারণ অনেকেই এই নেগোসিয়েশনের জায়গাটায় এসে একটুখানি ঘেটে যাচ্ছেন। যদিও তুই এর আগে বললি যে প্রত্যেকটা বন্ধুত্বের সম্পর্কে সাবান জল থাকে এবং আমরা পিছলে পড়তে পারি এবং সেই জন্য আমাদের খুব মন দিয়ে চলাফেরা করতে হবে, বাট ওটাকেই আমি বলছি তুই যদি একটু এই কনটেক্সটে ইলাবোরেট করিস। দেখো, যখনই আউটগ্রো করে যাওয়ার কথা উঠলো, আমি মনে করি শুধু বন্ধুত্বে নয়, আমরা বিভিন্ন সম্পর্কে কিন্তু ঠিক যে অবস্থান থেকে শুরু করেছিলাম, দুজনে এক্স্যাক্টলি ওই অবস্থানেই রয়ে গেলাম হয় না, বদল ঘটতে থাকে। কিছু বদল খুব গাঢ়ভাবে দৃশ্যমান হয়, কিছু বদল খুব সাটল হয়, কিন্তু বদল ঘটে। এমনও হতে পারে ও বদলটা আগে দেখতে পেলো, আমি বদলটা পরে দেখতে পেলাম, এমনও হয়। এবং তুমি যে আইডিওলজিক্যাল ডিফারেন্সেস বলছো, অনেক সময় দেখবে রত্নাবলী, ছোট্টবেলা স্কুলে যে আমাদের বেস্ট ফ্রেন্ড থেকেছে, সে তোমার আজকের জীবনের এখনকারও কি বেস্ট ফ্রেন্ড? আমারও নয়, রাইট? এটা তার খামতি নয়, বা আমারও খামতি নয়, বা আমাদের কারুর প্রতি প্রতারণা নয়, কারণ সেই ছোট্ট অনুত্তমা আর ছোট্ট অন্য কেউ, তাদের দুজনের যে নিডস শেয়ারিং,
ওয়ার্ল্ড ভিউ কিছুই প্রায় তখন নেই। একসঙ্গে পড়াশোনা করবো না, এটাই একমাত্র কমন ওয়ার্ল্ড ভিউ হতে পারে। আই বিলিভ আমার তো তাই ছিল। মানে কি করে এই স্কুল লাইফটাকে এক্ষুনি এন্ড করা যায়। তো এবার সেই ওয়ার্ল্ড ভিউ যদি তার সাথে আমার মিলে থাকে, অপূর্ব বন্ধুত্ব নিশ্চয়ই মনে হয়েছে তখন তার সঙ্গে হয়েছে। কিন্তু যত আমরা এগিয়েছি, এমনকি ক্লাস 1-এ আমরা যার পাশে বসেছি, ক্লাস 10-এও অনেক সময় তার পাশে বসিনি। ফলে ওই সময় একটা এমন কিছু হয়তো তৈরি হচ্ছে, যখন আমি দেখছি এইটা আমি ওর সাথে অনেক বেশি রিলেট করতে পারছি, কানেক্ট করতে পারছি। এটা এই মানুষটির সঙ্গে আমার কোথাও একটা বিদ্বেষপূর্ণ বা একটা তিক্ততাপূর্ণ আবহ নয়। না। আমরাও যেহেতু প্রতিনিয়ত বিকশিত হচ্ছি, একটা ছোট্ট গাছ যেটাকে হয়তো তুমি তোমার বাড়ির একটা ইনডোর প্লান্ট হিসেবে রেখেছিলে, আজকে হয়তো একজন এসে বললেন, ওমা রত্নাবলী, এটা তো ছাদের গাছ রে, আর বাগানে রাখলে দেখবি আরো ফুল হবে। হুম, তাহলে সে তো তোমার ইনডোরের ওই টবটাকে আউটগ্রো করলো। হুম। হুম, টবটাকে ভালোবাসে না বলে করলো তা তো নয়, কারণ ওর চারিত্রিক বৈশিষ্ট্যই আলাদা। ওকে তুমি বুঝতে না পেরে এনে ছোট্ট একটা টবে রেখে দিয়েছিলে। তাহলে তুমিও তোমার ছোটবেলার তুমিতে তো নেই রত্নাবলী দি। তোমার যে বান্ধবীর কথা বলছো মধুবনী, তিনি হয়তো যাকে আউটগ্রো করেছেন, ওই পথ চলায় তাদের দুজনের অভূতপূর্ব অপূর্ব মিল হয়ে থাকতে পারে। কিন্তু পরবর্তী মধুবনীও তো একটা ফিক্সড কনস্ট্যান্ট এন্টিটি নয়। নতুন মধুবনীর আরো অন্য কারোর সঙ্গে একটা নতুন সংলাপ শুরু হতে পারে। হুম। এবার সেখানে আমাদের তথাপি কিছু দায়িত্বের বন্ধুত্বপূর্ণ যোগাযোগের জায়গা থেকে যেতে পারে, নাও থাকতে পারে। অনেক সময় ইট জাস্ট ফিজলস আউট। এরম নয় যে আমরা সেরিমনিয়াল আর কোনোদিন কথা বলবো না, তা নাই হতে পারে, কিন্তু যোগাযোগ কমে আসে। হুম, এবং অনেক সময় হয়তো কমন কথা বলার জায়গা কমে আসতে থাকলে অটোম্যাটিক্যালি আমাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হতে পারে, কারণ আমরা দেখছি কিছুক্ষণ পরেই কথা ফুরিয়ে যাচ্ছে, কারণ সেই কথাগুলো আগে অনেক বেশি হতে পারতো। তো এইটা আমি মনে করি কোথাও বন্ধুত্বের শেলফ লাইফ নিয়ে তুমি যেটা বললে, আম, আবারও আমরা যদি তার প্রতি একটা বন্ধুত্বপূর্ণ, ভালোবাসাপূর্ণ, দায়িত্বপূর্ণ, কেয়ারিং মন রাখতে চাই, আমরা কিন্তু সেটা রাখতে পারি। ধরো আজকে যাকে আমি আমার হয়তো একটা কোনো সময়ের আমার বেস্ট ফ্রেন্ড বলে মনে করেছি আমার স্কুল লাইফে, আমার স্কুলের কারোর সঙ্গেই তেমন আমার সেই অর্থে যোগাযোগ নেই। আম, এমন কিন্তু নয় যে আজকে যদি সেই বন্ধুর সঙ্গে আমার দেখা হয় বা আমি যদি শুনি সে কোনো কারণে বিপদে পড়েছে, আমার কিছুই যাবে আসবে না, তা কিন্তু নয়। কিন্তু আজকে যদি আমার জীবনে একটা কোনো ঘটনা ঘটে, আমি তো প্রথম ফোনটা তোমায় করছি, কি অনিন্দকে করছি, কি ডালিয়াকে করছি, আমি কথার কথা বলছি যে এইখানে আই নো যে কারা আমার ইমিডিয়েটলি মাথায় আসছে, এই মানুষটি হয়তো তার অন্তর্গত নন, কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি ইভিল থট অর এনি নেগেটিভ থট অ্যাবাউট দোজ পিপল। কিন্তু সেই জায়গাটাও আসতে পারে, আমি কিন্তু সেটাও উড়িয়ে দিচ্ছি না, আমরা ইনফ্যাক্ট সেই পর্বেও ঢুকবো। এমনও হতে পারে তার সঙ্গে আমার এমন কিছু অভিজ্ঞতা তৈরি হলো যে সেটা শুধু আউটগ্রো করে যাওয়া নয়, সেটা সত্যিই কিন্তু আমাদেরকে কোথাও নিজেদের জীবনে সেই মানুষটিকে অতটা ঘনিষ্ঠতায় রাখবো কিনা নিয়ে সতর্কীকরণ দিচ্ছে, এবং আমাদের সেখানেও একটু কেয়ারফুল হতে হয় বহু সময়। ফলে নেগোসিয়েশনের কথায় যদি ঢুকতে হয়, দুটো দিককেই আমাদের আনতে হবে। এবং ঠিক এই জায়গায় হলো আমার পাক করা কোয়েশ্চেন, এবার Yep. আমি নিয়ে আসছি। বলো। সেটা হলো, বন্ধুত্বে কি কোনো রেড ফ্ল্যাগস হয়? ইয়া, হয়। যে কোনো সম্পর্কের মতো বন্ধুত্বেও হয়। আবারও আমরা গোড়াতেই সেটা সবসময় টের না পেতে পারি। হুম, হুম। কিন্তু ধরো এমন যদি হয় রত্নাবলীদি, যে আমার একজন বন্ধু, তিনি পুলিশে খুব উচ্চ পদে কাজ করেন। আমি মাঝে মাঝেই আমার বিভিন্ন ম্যাওঘাও সামলাতে তাকে ফোন করি, আর তার থেকে সুবিধে নিই। আমি তো তার রেড ফ্ল্যাগ। তার তো এটা ভাবা উচিত জনতমা সারাক্ষণ আমাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে চলেছে তো। এবং যদি কালকে উনি রিটায়ার করেন, আমি আর ফোন করি না অত। হুম, হলে আমরা অনেক সময় ও তো বন্ধু, ওকে আমরা বলতেই পারি, বা তুই একটু অমুককে বল না, উনি আমাদের পাড়ার পুজো এসে একটু উদ্বোধন করে দেবেন। হুম। এই যে একটা সুবিধে নেওয়ারও একটা প্রবণতা থাকে আমাদের কিছু কিছু সেই অর্থে পরিচিত মুখ বন্ধুদের থেকে বা প্রভাবশালী বন্ধুদের থেকে। আমি অর্থহীন ভাষায় বলছি, এটাকে আমাদের একটু সতর্কীকরণের সঙ্গে ব্যবহার করতে হবে নিজেদের জীবনে। আপনি যদি সেই বন্ধু হন হুম। যার সঙ্গে এটা ঘটছে, হুম। এটা কিন্তু একটু রেড ফ্ল্যাগ হতে পারে। হুম, হুম। এবং আমরা বহু সময় সেই জায়গাটার মধ্যে দিয়ে দু তিনবার হয়তো সে রিকোয়েস্টকে হ্যাঁও করলাম, তারপরে কিন্তু মনে হতে পারে যে ও তো আমাকে কোথাও একটা ব্যবহার করছে। আমি হলে অ্যাভয়েড করব। এইখানে আমায় বাউন্ডারি আনতে হবে, কারণ বহু সময় সে কিন্তু আমার এথিক্সের ওপরেও চাপ সৃষ্টি করছে রতন, কারণ সে হয়তো তার বন্ধুত্বের অনুরোধে, তার বন্ধুত্বের আবদারে
এমন কিছুতে বাধ্য হয়ে হ্যাঁ করছে, বা এমন কিছু দেখেও না দেখার ভান করছে যেটা তার নিজস্ব প্রফেশনাল এথিক্স, কাজের এথিক্সের সঙ্গে যায় না। ঠিক। ফলে এটা ডেফিনেটলি রেড ফ্ল্যাগ। আরও দ্রুত কয়েকটা রেড ফ্ল্যাগ বলবো। একটা ডেফিনেটলি ওভার পজেসিভনেস। এমন যদি হয় যে কেউ একজন বললো যে তুমি যদি রত্নাবলীদের সঙ্গে বন্ধুত্ব রাখো তাহলে তুমি আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে পারবে না, সেক্ষেত্রে আমি বলতে পারি দেখো তুমি আমার সঙ্গে বন্ধুত্ব রাখবে কিনা তোমার ব্যাপার, রত্নাবলীদের সঙ্গে তোমার বন্ধুত্ব থাকবে। বা আমি রত্নাবলীদের সম্পর্কে তোমার সঙ্গে বসে গসিপ করব না। এটাও কিন্তু আমার মনে হয় আমাদের নিজস্ব বন্ধুত্বের কিছু বাউন্ডারি সেট করার জায়গা। এটার মানে এই নয় যে আমার যিনি ভীষণ কাছের বন্ধু তাকে সকলের ভালো লাগবে, কিন্তু তোমার যদি তার এই দিকটি ভালো না লাগে তুমি সেটা নিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলতে পারো, আমি সেই আলোচনায় তোমার সঙ্গে পার্টিসিপেট করব না। এবার যদি কোনো বন্ধু হয় যে সারাক্ষণ এটা করে এবং আমি জানতে পারছি যে আমি তার সঙ্গে যেটাকে একটা খুব সেফ জোন বলে মনে করেছি, সে আমায় ফিডব্যাক দেয় না, কিন্তু আমায় নিয়ে অন্যত্র ফিডব্যাক দিয়ে বেড়াচ্ছে এবং সেটা বিভিন্ন সময় আমার কানে আসছে, সেখানে আমার অসুবিধা তৈরি হতে পারে যে তোর যদি আমার এই দিকটা নিয়ে এতটাই সমস্যা হয় তুই আমায় বললি না কেন। এটাও অনেক সময় রেড ফ্ল্যাগ হয়ে আসে। এবং যেটা বলছিলাম যে বন্ধুত্বের মধ্যে যদি আমরা থ্রেটেন্ড বোধ করতে থাকি, আনসেফ বোধ করতে থাকি, অর্থাৎ আমার সারাক্ষণ মনে হচ্ছে আমি যদি এগুলো না করি তাহলে এই বোধহয় ও সেলফ হার্ম করবে, এই বোধহয় ও আমাদের সম্পর্কটা নিয়ে অন্য কারোকে আমার সিক্রেটসগুলো বলে দেবে, তাহলে দেখো কোথাও একটা ব্ল্যাকমেলড হওয়ার, থ্রেটেন্ড হওয়ার ভয় নিয়েও আমি এই বন্ধুত্বে বাস করছি। এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের আরও অনেক বেশি সতর্ক এবং সচেতন হওয়ার আছে। আরেকটা জায়গা যেটা বলবো যে বহু সময় দেখো বন্ধুত্বে আমরা ফিডব্যাকের কথা বলছি, আমরা বলছি সেখানে নিশ্চয়ই যদি আমার মনে হয় যে তাকে এটা জানান দেওয়া দরকার যে না না দেখ এটা কিন্তু ঠিক হচ্ছে না, বলবো, কিন্তু বলছি জাস্ট অ্যাজ আ সাজেশন, ওর আই এম ট্রাইং টু কন্ট্রোল দি আদার পার্সন, বা আমি এক্সেসিভ ক্রিটিক্যাল, তার কোনো ভালোই আমি দেখতে পারি না। যেরকম একজন চিঠি পাঠিয়েছেন যে আমার সঙ্গে সে যখন থাকছে হয়তো কখনো কখনো আমার আমার বিপদে সে পাশে দাঁড়িয়েছে, কিন্তু পরে সে যে কথাগুলো আমার সম্পর্কে জেনেছে ইচ্ছে করে সেই দুর্বল জায়গাগুলোতে আঘাত করে আমার সঙ্গে কথা বলছে। এইখানগুলোতে কিন্তু আমাদের সতর্ক এবং সচেতন হতে হবে। হয়ে কি করবোতে আমরা আসবো, কিন্তু বন্ধুত্বের রেড ফ্ল্যাগস যদি বলো এই জায়গাগুলো, এবং আরেকটা একটু অ্যাড করতে চাইবো সেটা হচ্ছে বন্ধুত্বের রেড ফ্ল্যাগের মধ্যে যদি আমি বুঝতে পারি যে সেই বন্ধুত্বে অন্য সম্পর্কগুলো নিয়েও একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, বিশেষ করে যেখানে দেয়ার আর মাল্টিপল রোলস টু বি নেগোশিয়েটেড, আমাদের সেটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে যে আমরা খুব বন্ধু ছিলাম কিন্তু এখনো আমার প্রেমে পড়েছিল বা আমি ওর প্রেমে পড়ে গেছিলাম কিন্তু প্রেমটা আর হয়নি, এইবার মাঝে মাঝেই বন্ধুত্ব হচ্ছে বটে কিন্তু সেই কথা টেনে আনেও আমার সামনে দুপোটা চোখের জল ফেলে, বা হয়তো কোনোভাবে এমন একটা কিছু বলে যাতে আমি খুব গিল্টি ফিল করছি এবং আমাকে ইনডাইরেক্টলি জ্ঞাতে অজ্ঞাতে সে গিল্টি বোধ করায়। এগুলো নিয়েও আমাকে একটু সচেতন হতে হবে যে তাহলে কি আর শুধু বন্ধুত্ব আছে, নাকি আমি একা একা বন্ধুত্ব করছি ও অন্য কিছু করছে। তাহলে আমরা কি করব? রাইট। দেখো কমিউনিকেশনের গুরুত্ব তো সর্বত্র আছে, রত্নাবলী দিয়ে আমরা যখন মতপার্থক্যের পর্ব করেছি সেখানেও আমরা সেই জায়গাটা এনেছি, কিন্তু তুমি তার আগে একটা ভারী সুন্দর প্রশ্ন করেছিলে যে এত কেজো করে দেবো বন্ধুত্বকে, এত অ্যানালিসিস, এটা না আমাদের ভালো লাগে না। সত্যি কথা বলছি, আসলে আমাদের মনে এক একটা সম্পর্ক নিয়ে আসলে আমাদের আবেগের চলন কীরকম, কিভাবে আমরা ভাবি, কেন আমার তার প্রতি এত আঠা হয়ে জড়িয়ে যেতে চাওয়া, কেন সেই মানুষটিকে নিয়ে আমার মধ্যে এত ঈর্ষা, এত হিংসে, কেন কম্পিটিটিভনেস, কেন সে অন্য কারোর সঙ্গে কথা বললে আমার মানে ব্রহ্মতালু জ্বলে যায়। আমাদের নিজের মনের এই দিকগুলি দেখতে ভালো লাগে না, কিন্তু কোনো কমিউনিকেশনে যাওয়ার আগে আমাকে আমার মন দেখতে হবে। ঠিক যেরম আমি যার সঙ্গে জাস্ট সেক্সুয়াল চ্যাট করছি বলছি সেখানে আর কিছু আছে কিনা আমাকেও সৎভাবে দেখতে হবে, আমারও ক্ল্যারিটির অনেক দরকার আছে, বা বন্ধুত্ব আর প্রেমকে যেখানে আমি আলাদা করতে পারছি না আরও ক্ল্যারিটি এনে দেখতে হবে। এবং বন্ধুত্বের মধ্যেও যখন আমরাই সেই পজেসিভ বন্ধু হয়ে উঠছি, আমরাই সেই ভীষণ জেলাস বন্ধু হয়ে উঠছি, কেন রে তুই ওর সাথে কথা বলবি করে ফেলছি, আমাকেও আমার মনকে দেখতে হবে যে আমি কোন ইনসিকিউরিটি থেকে অপারেট করছি। যেই মুহূর্তে আমি আমার নিজের মনকে আরেকটু ক্লিয়ারলি দেখতে পারবো, এইবার আমি যখন তোমার সঙ্গে কনফ্লিক্ট নিয়েও কথা বলতে বসছি আমি আরও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে বসছি, কারণ আমি বুঝতে পেরেছি আচ্ছা আমারও এখানে কোথায় কোথায় কোন কোন দিকগুলো নিয়ে আরও সতর্ক হতে হবে। এবং সেখানে আমি যদি নিয়ে আসি একটা কথোপকথনের খোলা জমি যেখানে আমি উল্টো দিকের মানুষটিকে দোষারোপ না করে
আমাদের দুজনের মধ্যে যেখানে যেখানে কোথাও দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে সেই ঘটনাগুলিকে আনলাম এখানে। আমরা বলে বললাম, তুই কেন আমার সঙ্গে বলে বললাম না। ধরো আমি যদি একটা বাক্য খুব স্পেসিফিক্যালি বলি যে দেখ আমরা এই বন্ধুত্বটাকে তো খুব ভ্যালু করি, আমার মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে যেখানে আমাদের বন্ধুত্বটা আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমি কিন্তু বলছি না তুই আমাকে আহত করেছিস। সো আই এম ট্রাইং টু হিল মাই রিলেশনশিপ উইথ ইউ বিকজ আই ভ্যালু দিস রিলেশনশিপ। তো সেইটা নিয়ে আমরা কথোপকথন শুরু করতে পারি এবং অফকোর্স সেখানে দুজনেরই উইলিংনেস আছে কিনা দেখতে হবে। এমন যদি হয় যে আমি এমন এমন রেড ফ্ল্যাগ দেখেছি বাবা আমার আর দরকার নেই, সেক্ষেত্রে আমি অ্যাভয়েডও করে যেতে পারি, হয়তো একটু ওপরে ওপরে সৌজন্য রাখলাম, কেটে বেরিয়ে গেলাম। কিন্তু যেখানে আমি মনে করছি যে না আমাদের এই বন্ধুত্বের এখনো অনেক শেলফ লাইফ আছে এবং আমার অনেকটা ইনভেস্টমেন্ট আছে। এক্স্যাক্টলি, এবং এটা একটা দূরপাল্লার ট্রেন হওয়ার কথা ছিল, এটা দুটো স্টেশন গিয়ে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল না, সেখানে আমি মনে করি যে আমাদের একটু সেটাকে সুযোগ দিতে হবে, আমরা একসঙ্গে বসে কথা বলতে পারি কিনা। এবং যিনি শুনছেন তার ক্ষেত্রেও বলবো আমরা প্রথমেই যেন না না তুই আমাকে এবার বলতে পারিস না বলে ডিফেন্সিভ হয়ে যাই বা পাল্টা ব্লেমিং এর গল্পে চলে যাই, তাহলে সংলাপ এগোয় না রত্নাবলীদি। তো দুজনকেই কিন্তু আমরা একে অপরকে আঘাত করতে বসিনি, আঘাতপ্রাপ্ত বন্ধুত্বের নিরাময়ে বসেছি। এই জায়গাটার ক্ল্যারিটি রাখতে হবে। আমাদের একটা কমন গোল আছে কি, টু হিল আওয়ার রিলেশনশিপ। ওয়াই? বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি আমাদের কাছে খুব ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা পরস্পরের প্রতি যুযুধান হয়ে বসছি না, আমরা একই দলে খেলছি, তো দুজনেরই তো উদ্দেশ্য হচ্ছে এটাকে কোথাও হিল করা। এবং সেখানে এমন হতে পারে যে আমাদের হয়তো কিছু পুরনো প্রসঙ্গ আনতে হলো। লেট আস অ্যাকনলেজ ইচ আদার্স ইমোশন। আমি যদি বলি যে হ্যাঁ আমি বুঝতে পারছি আমার এই আচরণে তোর খুব খারাপ লেগেছিল, এবং এটা না আমি বলছি নট জাস্ট অ্যাজ আ সাইকোলজিস্ট, রত্নাবলীদি তুমি জানো আমার জীবনে বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, এবং আমার খুব ডিফিকাল্ট মুহূর্ত গেছে জীবনে বন্ধুত্ব নিয়ে। আমার জীবনে এমন খুব ঘনিষ্ঠ বন্ধু যাদের সঙ্গে মাসের পর মাস বছরের পর বছর কোনো যোগাযোগ আমি রাখিনি, ইভেন আই হ্যাভ টেকেন দ্যাট কল, কিন্তু সেখান থেকে আমি আবার রিনিউ করতে চেয়েছি। এবং আই এম ভেরি গ্রেটফুল টু অল মাই ফ্রেন্ডস, তারাও কিন্তু ওইখানে আটকে থাকেননি, তারাও কিন্তু সেই দূরত্ব অতিক্রম করে আমার সঙ্গে এগোতে চেয়েছেন, না হলে আমি একা একা চাইলে পারতাম না। আমি হয়তো অনেক সময় তাকে এটাও বলেছি যে আমি চাইছি বলেই তুমি চাইবে, এমন নাও হতে পারে, অ্যান্ড আই উইল আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমার এটা জানানোর আছে যে আমি আর সেখানে আটকে নেই, বা সে যখন আমায় নিয়ে খুব গাঢ় অভিযোগ জানাচ্ছে, হয়তো আমার দিক থেকে যে আচরণ করেছিলাম তার যথেষ্ট যুক্তিযুক্ততা আছে, তথাপি আমি কিন্তু তার ইমোশনকে অ্যাকনলেজ করার চেষ্টা করেছি যে আমি বুঝতে পারছি রে তোর এইটা খুব খারাপ লেগেছিল। ওয়েল অফকোর্স আমার ইন্টেনশন অন্য ছিল, বা তখন হয়তো আমি পারিনি সেভাবে সেটাকে রেসিপ্রোকেট করতে, কিন্তু তোর খারাপ লাগাটা খুব জাস্টিফাইড। আমার ভাবনাটা হয়তো অন্য ছিল। আমি মনে করি এই ওপেননেস যদি থাকে, অ্যাকসেপ্টেন্স অফ ইচ আদার্স পার্সপেক্টিভস, ইগারনেস টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার্স পার্সপেক্টিভস, এবং অপোলজি টেকেন। বহু সময় এমনও আমি দেখেছি রত্নাবলীদি সব ক্লোজার হবে না, এইটাও খুব ইম্পর্টেন্ট একটা অবস্থান। উই ক্যানট সেটেল অল দ্য ওল্ড স্কোরস, ওই করতে গেলে আর এগোনো হয় না। আমার নিজের জীবনেই সেটা হয়েছে। আমরা একদম আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি শুধু একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, সেটা হলো যে আই এম সরি, এই বলাটার মধ্যে কোনো রেজলিউশন আসে নাকি এটা পারফর্মেটিভ? ওয়ান সেকেন্ড রত্নাবলীদি, আমি কি ইন্টেনশন থেকে বলছি? হ্যাঁ, আবারও এক তো হচ্ছে সেই জায়গাটুকুতেই আমার নিয়ন্ত্রণ আছে, কিন্তু ইফ আই এম সেইং সরি উইথ অল মাই জেনুইননেস, নট জাস্ট টু কুইক ফিক্স দ্য ডিফিকাল্টিজ, অনেক সময় সেটা হয় যে আচ্ছা বাবা আমি সরি 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 বল কি বলছিলি, এইটা নয় বলে আবার যখন সে কথা বলছে আমি ফোন দেখছি, এইটা নয়। আমি সত্যিই যদি জেনুইনলি বলতে চাই যে যা যা ঘটেছিল সেটাতে নিশ্চয়ই তোর দিক থেকে তোর একরকম কারণ ছিল, ব্যাখ্যা ছিল, আমার দিক থেকে আমার একরকম কারণ ছিল, ব্যাখ্যা ছিল, বাট I am really sorry about the fact that we lost so much time. Or I'm really sorry about the fact that I ended up hurting you for whatever reason. এবং এটার জন্য আমি সত্যিই সরি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে আমার সরি যদি সেই জেনুইননেস নিয়ে আসে, উল্টো দিকের মানুষটার কাছে সেটা কিছুটা হলেও গৃহীত হয়। কিন্তু মুশকিলটা কি হয় যেন রত্নাবলীদি, আমরা চাই ঠিক যেখানে ফেলে এসেছিলাম সেখান থেকে শুরু হবে। এইখানে আমি তোমায় কোট করব, তুমি আমাকে একদিন বলেছিলে রত্নাবলীদি, গাবলু যে ফুল ঝরে যায় সেই ফুল আর ফোটে না।
সো আই হ্যাভ লার্নড দিস ফ্রম ইউ রত্নাবলিদি, যে এক্স্যাক্টলি ওই ফুলটা আর ফোটে না, কিন্তু এই গাছে অন্য ফুল ধরবে না, আর সেই ফুল আমরা দুই বন্ধু আবার নতুন করে জীবনে আনবো না, উদযাপন করবো না, এমনটা নাই হতে পারে, হুম। বাট ইটস নট দ্যাট পার্টিকুলার ফ্লাওয়ার। তাই জন্যই বলছি যে আমাদের সমস্ত মীমাংসিত হয়ে যেতে হবে। তুই ঠিক কি বলেছিলি, কিন্তু তুই এ করলে কিন্তু হবে না, কারণ ওই আমি আর ওই তুমি আর নেই, ওই দিনক্ষণের সবকিছু আমাদের ওইভাবে মনেও নেই, দরকারও নেই। আজ কি চাইছি তুমি আর আমি আবার এগোই, হুম। সেই চাওয়াটাতে কি দুজনে একইভাবে আমরা কমিটেড হতে চাইছি? নতুন কিছু কন্ট্রাক্ট হতে পারে কি বন্ধুত্বের, সাম নিউ ডেফিনেশনস, লেটস সে নিউ বাউন্ডারিজ, যে এইগুলো নিয়ে আমরা আর ঢুকবো না রে, কিন্তু এই জায়গাগুলোকে আমরা রিডিফাইন করব। আই থিঙ্ক সেইগুলোর যদি আমাদের একটা বিস্তার থাকে, এক্সপ্যান্সিভনেস থাকে, তাহলে কিন্তু আমরা বন্ধুত্বর যে স্বাদ, সেটাকে তার স্বাধীনতা দিয়ে, তার স্বনির্ধারণ দিয়ে অনেক বেশি উদযাপন করতে পারবো। বেশ, আজকে আমাদের পর্ব এখানেই শেষ করছি। শব্দ আর নৈশব্দের মাঝখানে বন্ধুত্বকে অনেক নতুন ডাইমেনশনে আমরা দেখলাম। ধন্যবাদ অনুত্তমাকে। আপনারা খুব ভালো থাকবেন আর আমাদের অনুষ্ঠান দেখবেন, আমাদের পাশে থাকবেন।